Okay, fine. So now I have started the recording and এবার আমরা যে বিষয়টি আলোচনা করব আজকে সেটি হচ্ছে যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাজ ইউ ক্যান সি, যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমি একটি ইংলিশ মেটেরিয়াল তোমাদের এখানে দেখাচ্ছি। এটি হচ্ছে ইগনুর একটি মেটেরিয়ালস। ইগনুর মেটেরিয়ালসগুলো খুব ভালো হয় এবং আমি চেষ্টা করি সেগুলো পড়ার, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন রাইটার্সের মেটেরিয়ালস পাওয়া যায়, একই লেখা বিভিন্ন রাইটার্সের পাওয়া যায়, এবং কোয়ালিটিও খুব ভালো হয়। তো স্বাভাবিকভাবেই, এবং আমি তোমাদের এর আগের দিনও বলেছিলাম যে ইগনুর মেটেরিয়ালসগুলোকে তুমি কোথাও যদি কোনো প্রশ্ন পরীক্ষায় ভুল আসে, তাহলে তুমি এটাকে বেস ধরে তুমি কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারবে, এবং সেক্ষেত্রে তোমাকে নাম্বারটা কিন্তু প্রোভাইড করা হবে। তো যাই হোক, এই কারণে ইগনুর মেটেরিয়ালসগুলোও খুব গুরুত্বপূর্ণ, এবং ইগনুর মেটেরিয়ালসগুলো খুব কোয়ালিটেটিভ হয় যেমনটা বললাম। আর আজকে যে ক্লাস লেকচারটা হবে, যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, এই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ক্লাস লেকচারটা তো হবেই, বাট বেসিক্যালি আমি এই ক্লাস লেকচারটা তোমাদের জন্য তৈরি করেছি মোটামুটি। তো আমি তোমাদের জন্য এই ক্লাস লেকচারটা তৈরি করেছি, বলতে পারো মানে পার্টিকুলারলি এখন তো আমি তোমাদের ইংলিশ মেটেরিয়ালটাই পড়াবো, বাট যে শর্ট প্রশ্নের একটা লিস্ট দেবো সেখানে তোমরা দেখবে, সেই লিস্টটা আমি বেসিক্যালি তৈরি করেছি যে লক্ষ্মীকান্তের যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বই থেকে সেটাকে তৈরি করা হয়েছে। এবং আমি যখন তোমাদের কাছকে আজকে এই বিষয়টা সম্পর্কে লেকচার দেব, তখন আমি অনেকগুলো বই পড়েই আসলে এই অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি এবং বলছি। যদিও পার্টিকুলারলি আমি তোমাদের আজকে ইগনুর মেটেরিয়ালসটা ধরে ধরেই পড়াবো, বাট কথা প্রসঙ্গে দেখবে অনেক বিষয় বেরিয়ে আসবে যেগুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করা। যেমন হচ্ছে প্রাণগোবিন্দ দাশের একটি বই রয়েছে জনপ্রশাসন নামে, দেবাশিস চক্রবর্তীর একটা বই রয়েছে গণপ্রশাসন নামে, আর রাজশ্রী বসুর বই রয়েছে, মোহিত ভট্টাচার্যার বই রয়েছে, এগুলো রয়েছে। আরও কিছু আমার নোটসপত্র ছিল পুরনো, সেগুলো, এবং নিউজ পেপার কাটিংস, এই সমস্ত বিষয়গুলো, এবং যেমনটা বললাম যে ইগনোর মেটেরিয়ালস, এবং অবশ্যই লক্ষ্মীকান্তের বই। তো এই কতগুলো বই পড়ে আমি আজকে তোমাদের এই বক্তব্যটা আসলে মানে এই ক্লাস লেকচারটা তোমাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। এবং দেখো, আমি চেষ্টা করব খুব সহজ সরলভাবে বোঝানোর, কঠিন কিছুই না। আমি এর আগের দিনও বলেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইজি টপিক। সো তারপরেও যদি তোমাদের কোথাও প্রবলেম হয়, সো ইউ ক্যান আস্ক মি ইয়োর কোয়েশ্চেন্স আফটার দ্য এন্ড অফ দ্য ক্লাস। তো যাই হোক, আমি শুরু করছি আলোচনাটা। দেখো, আমি হতে পারে আজকে ক্লাসটা হয়তো পুরোটা শেষ নাও করতে পারি, বিকজ আমি চাইবো ক্লাসটা ধীরে ধীরে বোঝার। তোমার যদি মানে আন্ডারস্ট্যান্ডিং যদি খুব গভীরভাবে থাকে, গভীরে গিয়ে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করে আসা, শর্ট প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করে আসাটা ইজি হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তুমি লং টাইম জিনিসটাকে মাথায় রাখতে পারবে। যত বেশি তুমি আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব, তত বেশি জিনিসটা ইজি ওয়েতে তোমার কাছে উঠে আসবে। আদারওয়াইজ মানে ডিফিকাল্ট হয়ে রয়ে যাবে তোমার কাছে। সো ডিফিকাল্ট করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আজকে এখানে বসেছি তার এই উদ্দেশ্যেই যে কঠিন অবস্থায় একটা বিষয় রয়েছে সেটাকে সহজভাবে বোঝার চেষ্টা করার উদ্দেশ্যেই। তো স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করব একটু গভীরে গিয়ে পড়াশোনা করার। তো সে কারণে আমি একটু ধরে ধরে তোমাদের পড়াবো। দেখো, তবে নোটস তোমাদের তৈরি করতে হবে অবশ্যই, মানে এতটা গভীরে গিয়ে নয়। বাট হ্যাঁ, গভীর যদি আন্ডারস্ট্যান্ডিং তোমার না থাকে তাহলে তুমি জিনিসটাকে শর্টও করতে পারবে না। সো দ্যাট তোমার কিন্তু গভীর আন্ডারস্ট্যান্ডিংয়ের ভীষণ প্রয়োজন রয়েছে। তো যাই হোক, আমি শুরু করছি আজকের আলোচনাটা। দেখো, আমাদের আলোচনা তাহলে আজকে শুরু হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বাংলায় এটাকে বলা হয় নয়া জনপ্রশাসন। দেখতেই পাচ্ছ এটা ইগনুর একটি মেটেরিয়ালস, যদিও এখানে লেখা কোথাও থাকে না ইগনুর নামটা, বাট স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে এটি একটি ইগনুর মেটেরিয়ালস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, বা এই পুরো টপিকটাতে আলোচনা করব, সেগুলো হচ্ছে যে ইন্ট্রোডাকশনস, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এমার্জিং অ্যান্ড গ্রোথস নিয়ে আমরা আলোচনা করব, যে অর্থাৎ উৎপত্তি কিভাবে হচ্ছে, এবং আর বৃদ্ধিটা কিভাবে হয়েছে, বা সমৃদ্ধি কিভাবে হয়েছে এর, এবং এটার সঙ্গে জড়িত যে মানে এটার গ্রোথের সঙ্গে জড়িত বিষয়, কতগুলো বিষয় জড়িয়ে আছে, যেমন হচ্ছে যে ফিলাডেলফিয়া কনফারেন্স, এর বলতে পারি আমরা সোর্স অফ অরিজিন হিসেবে এটা ভূমিকা পালন করে। বা তারপরে আমরা ফার্স্ট মিনোব্রু কনফারেন্সকে দেখতে পাই যে এটার এমার্জেন্সের পেছনে এর একটা গুরুত্বপূর্ণ অবদান আছে।
তারপরে আমরা দেখতে পাই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কতগুলো গোলকে আমরা আলোচনা করব এই ফার্স্ট মিনব্রুক কনফারেন্সের মধ্যে, যেগুলো উঠে এসেছিল। কতগুলো অ্যান্টি গোলকেও অবশ্যই আমরা আলোচনা করব, যদিও অ্যান্টি গোলগুলোকেই আলোচনা করা দরকার সবার আগে, তারপরে গোলগুলোকে আলোচনা করা দরকার। বাট ঠিক আছে, আমরা আগে গোলগুলো আলোচনা করে নেব, তারপরে অ্যান্টি গোলগুলো আলোচনা করব। তারপরে আমরা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কতগুলো বেসিক ফিচার্স যেগুলো বেরিয়ে আসছে, সেই বেসিক ফিচার্সগুলোর উপরে আমরা ফোকাস করার চেষ্টা করব। তারপরে আমরা চেষ্টা করব দ্য সেকেন্ড মিনব্রুক কনফারেন্স যেটা হয়েছিল 1960, এই ফার্স্ট মিনব্রুক কনফারেন্স হয়েছিল 1968-এ, সেকেন্ড মিনব্রুক কনফারেন্স হয়েছিল 1988-এ, অর্থাৎ 20 বছর পরে। এবার যেমন তোমাদের পরীক্ষাতে জানতেও চেয়েছিল সেকেন্ড মিনব্রুক কনফারেন্স বা থার্ড মিনব্রুক কনফারেন্স কবে হয়েছিল। সো আমি স্টুডেন্টদেরকে বলেছিলাম শুধু প্রথমটা যদি মনে রাখতে পারো তাহলে সেকেন্ডটা মনে থাকবে, থার্ডটাও মনে থাকবে। প্রথমটা হয়েছিল 1968-এ, তার ঠিক 20 বছর পরে, অর্থাৎ 20 বছরটা যদি তোমরা মনে রাখো এবং ওদিকে যদি 1968 মনে রাখো, তাহলে তোমরা পরেরটা ঠিক কবে হয়েছিল তোমরা আন্দাজ করতে পারবে বা ক্যালকুলেট করে বের করে নিতে পারবে। সেটা হচ্ছে 88-এ হয়েছিল। এবং থার্ড হয়েছিল আমরা দেখতে পাচ্ছি 2008 সালে, যদিও থার্ড সম্পর্কে এখানে আলোচনা করা হয়নি, বাট আমি তারপরেও তোমাদেরকে একটুখানি হালকা করে বলে দেবো। এবং নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ইভলিউশনসটা ঠিক কীরকমভাবে হলো, ইভ্যালুয়েশনসটা, সেটাও আমরা দেখার চেষ্টা করব। এবং সবশেষে কনক্লুশনস রয়েছে। তো যাই হোক, বেসিক জিনিস হচ্ছে এটাই, এটার উপর আমরা ফোকাস করব। খুব বেশি যে টাইম লাগবে তা নয়, ম্যাক্স টু ম্যাক্স হয়তো আমাদের এটা শেষ করার জন্য 3 ঘন্টা সময় লাগতে পারে, আমি যেভাবে যে স্টাইলে পড়াবো সেক্ষেত্রে। কিন্তু এই 3 ঘন্টা সময় তোমার কিন্তু মানে কি বলবো, যে পুরো টপিকটা বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। এবং যেভাবে তুমি আজকে বুঝবে ক্লাস লেকচারটা, এরপরে আশা করি তোমার আর এটা সম্পর্কে কনফিউশন 0% হয়ে যাবে। তো চেষ্টা করো, আমি দেখো কিভাবে এটাকে পড়ানোর চেষ্টা করছি। ইন্ট্রোডাকশনসে আমরা কি পাচ্ছি? ইন্ট্রোডাকশনসে আমরা পাচ্ছি দ্য ডিসিপ্লিন অ্যান্ড প্র্যাকটিস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিন্স 1987 হ্যাজ আন্ডারগন সেভারাল চেঞ্জেস। অর্থাৎ 1887 থেকে আমরা দেখতে পাচ্ছি কি না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনেকগুলো পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তার যে ডিসিপ্লিন এবং তার যে প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, সেটা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে এখানে আমরা যদিও এটা হচ্ছে 1987 হবে না, এটা আমরা দেখতে পাবো যে 1887 বলাটাই ভালো আসলে, ঠিক আছে, 1887 বলাটা ভালো। তো যাই হোক, এই 1887 থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এমার্জ হচ্ছে, এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর অনেক পরিবর্তন কিন্তু এর মধ্য দিয়ে মানে পরিবর্তনের মধ্যে সাধিত হয়েছে। এবং শুরুতেই আমরা দেখেছি, এর আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি যে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশনের ডাইকটমি হয়েছিল এবং উইড্রো উইলসন এটা শুরুটা করেছিলেন। এবং তারপর থেকে চেষ্টা হয়েছিল কি না, ফ্রেডরিক টেলর এবং হেনরি ফেয়ল এবং লুথার গুলিগ, লিন্ডা রালউইকের মতো আরও কিছু ক্লাসিক্যাল থিঙ্কার্সরা আমরা দেখেছি যে তারা এটার কতগুলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে তারপর থেকে কি করলো, এরা কতগুলো সায়েন্টিফিক ওয়েতে তারা ডেভেলপ করার চেষ্টা করলো, এবং তার জন্য এরা সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কতগুলো প্রিন্সিপালস দেওয়ার চেষ্টা করলো। এবং আমরা দেখেছি যে সেই সায়েন্টিফিক ওয়েতে এটাকে ডেভেলপ করতে গিয়ে, অর্থাৎ ভ্যালু ফ্রি একটা সিস্টেম হিসেবে ডেভেলপ করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে সেটাকে আবার পরবর্তীকালে কিছু থিঙ্কার্স আবার সেটাকে ক্রিটিসাইজও করেছেন। তাদের মধ্যে যেমন এলটন মেও একজন গুরুত্বপূর্ণ থিঙ্কার্স ছিলেন। হথান এক্সপেরিমেন্টের সঙ্গে ইনি যুক্ত ছিলেন। 1920 সালে তিনি এক্সপেরিমেন্টগুলো শুরু করেছিলেন। এবং আমরা জানি যে এরপর থেকে কি হয় না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সায়েন্টিফিক যে ডিসকাশন, সেই ডিসকাশনসগুলোতে আমরা দেখতে পাই যে ভ্যালু ফ্রির জায়গায় এখন হিউম্যান অ্যাপ্রোচগুলোকে বা হিউম্যান রিলেশনসগুলোকে আমাদের কিন্তু ইনকর্পোরেট করার একটা চেষ্টা দেখা যায়। এবং এখানে গুরুত্বপূর্ণ থিঙ্কার্সদের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ থিঙ্কার্স হচ্ছে যেমন হারবার্ট সাইমনের নাম আমরা শুনেছি, এর আগের দিন আমি তোমাদের ক্লাসে বলেছি যে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার্স বলে একটি গ্রন্থ লিখেছিলেন, একটা আর্টিকেলস লিখেছিলেন, চিন্তা ভাবনা তার প্রকাশ করেছিলেন ডিসিশন মেকিং প্রসেসে। এবং সেখানে তিনি হিউম্যান বিইংয়ের যে বিষয়বস্তুগুলো রয়েছে, হিউম্যান রিলেশনসে যে সমস্ত বিষয় রয়েছে, সেগুলোকে তিনি অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাপ্লাই করতে চেয়েছিলেন। এবং এক্সিস্টিং যে সমস্ত প্রিন্সিপালসগুলো ছিল সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বা অ্যাডমিনিস্ট্রেশনকে সায়েন্স হিসেবে ডেভেলপ করার জন্য বা ভ্যালু ফ্রি সিস্টেম হিসেবে বা একটা ডিসিপ্লিন হিসেবে ডেভেলপ করার জন্য যে প্রিন্সিপালসগুলোকে এস্টাবলিশ করা হয়েছিল, সেগুলোকে নিন্দা করা হয়। কার দ্বারা? না, এই হারবার্ট সাইমন, রবার্ট ডালের মতো থিঙ্কার্সের দ্বারা এটাকে কিন্তু সমালোচনা করা হয়। এবং আরও অনেকে ছিল, তোমরা একে একে নামগুলো সম্পর্কে জানতে পারবে। তারপরে আমরা এখানে দেখতে পাই যে এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে এইরকমভাবেই
তারপরে এটা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে এটার মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়েছে হতে হতে ফিলসফিক্যাল ওয়েতে অবশ্যই আমরা দেখেছি হার্বার্ট সাইমন এই সমস্ত থিঙ্কার্সরা করেছেন, রবার্ট ডালের মতো থিঙ্কার্সরা করেছেন, বাট অ্যাপ্লিকেশনের জায়গাগুলোতেও আমরা দেখেছি যে এর অনেক পরিবর্তন এসেছে এবং এখানে নতুন পাবলিক পলিসির জায়গাগুলোকে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। ডেভেলপমেন্টাল অ্যাডমিনিস্ট্রেশনের মতো কনসেপ্টগুলোকেও এখানে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনের যে ডাইকটমি শুরুর দিকে করা হয়েছিল সেটাকে আবার পুনরায় কিন্তু ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ মানে ডাইকটমিটাকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে না, মানে ডাইকটমিটাকে আবার যেটা করা হয়েছিল সেই ব্যারিয়ারটাকে আবার ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে দিয়ে কি করা হচ্ছে না, পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অর্থাৎ বলতে পারো পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বা রাজনীতি এবং প্রশাসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার একটা ইন্টারলিঙ্কেজ শুরু করা হলো, বা বলা যেতে পারে যে তাদের মধ্যে আবার তাদের যে সম্পর্কটা আগের প্রথম দিকে ছিল সেই সম্পর্কটা এস্টাবলিশ করার চেষ্টা করা হলো এবং অনুমান করা হলো, বোঝা হলো যে প্রশাসনকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা যায় না। আসলে বিচ্ছিন্ন করার চেষ্টা অবশ্যই আমরা করব, কিন্তু কমপ্লিট ওয়েতে কখনো কিন্তু প্রশাসনকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা যায় না। এবং যখনই আমরা বিচ্ছিন্ন করার চেষ্টা করব, যখনই এটাকে আমরা বিচ্ছিন্ন করে এর কতগুলো সাইন্টিফিক প্রিন্সিপালস ডেভেলপ করার চেষ্টা করব, তখনই আমরা দেখেছি যে এর অসুবিধের জায়গাগুলো এসে দাঁড়ায় যে এটা হিউম্যান রিলেশনসের জায়গাগুলোতে ফোকাস করে না। এবং সোসাইটিতে যদি হিউম্যান রিলেশনসটা যদি এস্টাবলিশ না হয়, যদি সোসাইটিতে হিউম্যান রিলেশনস যদি বজায় না থাকে, তাহলে সেই সায়েন্সের কোনো ভ্যালুস নেই। অর্থাৎ যে কোনো সায়েন্সের বেসিক অবশ্যই ডেভেলপমেন্ট ইনশিওর করা, ডিসকাভারি করা, ইনোভেশনস অবশ্যই তার কিন্তু মেথড হবে, বা বলা যেতে পারে তার অবজেক্টিভস হবে, কিন্তু সেই অবজেক্টিভসগুলো কখনো আনএথিক্যাল হবে না, কখনো হিউম্যান রিলেশনসকে ইগনোর করবে এই রকম হওয়া উচিত নয়। আলটিমেটলি আমরা যা কিছু করছি কিন্তু হিউম্যান রিলেশনসটাকে স্ট্যাবলিশ করার জন্য করছি, আরও ডেভেলপ করার জন্য করছি, কিন্তু সায়েন্স কিংবা আমাদের কতগুলো এই ধরনের টেকনিক্যাল প্রিন্সিপালস যদি আমাদের যদি হিউম্যান রিলেশনসগুলোকে ব্রেকআপ করার চেষ্টা করে, তাহলে সেই সিস্টেম কিন্তু কখনো ভালো হতে পারে না। এই জিনিসগুলো কিন্তু উঠে আসলো এবং এরই একটা বলা যেতে পারে যে ঢেউ হিসেবে আমরা দেখতে পেলাম যে মানে ওটাকে এই ধরনের কতগুলো প্রিন্সিপালস উঠে আসছে যখন, এবং সেগুলোকে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে এবং এগুলোকেই আমরা দেখতে পাচ্ছি যখন বাস্তবের মাটিতে আসলে যখন এগুলো নিয়ে একটা বড় বলতে পারি যে রাজনৈতিক আন্দোলন হচ্ছে, কর্মসূচি হচ্ছে, কিংবা বলতে পারি যে একটা ইন্টেলেকচুয়াল মুভমেন্টও হচ্ছে এই পিরিয়ডের মধ্যে। 1968 থেকে এটা শুরু হচ্ছে, 1967 থেকে বলা ভালো, বা আরও স্পেসিফিক যদি আমি বলি 1960-এর দশক থেকে বলা ভালো, যে 1960-50-60-এর দশক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় ইন্টেলেকচুয়ালস মুভমেন্টও শুরু হচ্ছে এবং সেই মুভমেন্ট আলটিমেটলি যেদিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এই প্রিন্সিপালস বেসড অ্যাডমিনিস্ট্রেশনগুলোর মধ্যে এফিসিয়েন্সি বেসড, ইকোনমি বেসড অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বলা ভালো যে একটা নতুন দিক থেকে দেখার চেষ্টা করা হচ্ছে এবং সেই নতুন দিকটা হচ্ছে যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে মুভমেন্ট সংগঠিত হয়েছিল এই 1966, 67, 68-এর দশকটাতে, এই সালগুলোতে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর কিন্তু এই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সূচনা এর ফলে হয়ে গেল। এবং এই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যখন আমরা বলছি তখন এর নতুনত্বের জায়গাটা হচ্ছে যে এখানে আবার হিউম্যান রিলেশনসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আবার বলাটা এখানে প্রপার নয়, মানে কথাটা হচ্ছে আগে প্রিন্সিপালস বেস ছিল, সাইন্টিফিক ছিল, সেখানে হিউম্যান রিলেশনসগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। তো হিউম্যান রিলেশনসগুলোকে এখানে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, এথিক্যাল বিষয়গুলোকে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মোরালিটির বিষয়গুলোকে জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে এই পার্সপেক্টিভেই দেখার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা এখানে দেখলাম যে অনেক বিষয় সেখানে কিন্তু জুড়ে গেছে। সো আমি এগুলো তোমাদেরকে এবার একে একে আলোচনা করব। এখানে যে গুরুত্বপূর্ণ আমরা এর এমার্জেন্স এবং গ্রোথের পেছনে যে মানে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এমার্জেন্স এবং গ্রোথের পেছনে যে সমস্ত ইনসিডেন্টসগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে যেমন যেগুলো আমি তোমাদেরকে বললাম যে পলিটিক্যাল লেভেলে এবং বা বাস্তবিক জগতে বা সামাজিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, বাস্তবের মাটিতে আসলে আমরা দেখতে পাচ্ছি কতগুলো আন্দোলন সংগঠিত হয়েছিল, কতগুলো ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলোই আলটিমেটলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে নয়া জনপ্রশাসন যেভাবে কাজ করছে সেই জনপ্রশাসনকে আবার নতুন করে শেপ দেওয়ার প্রয়োজন রয়েছে। কেন? কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আসলে একটা অ্যানালিটিক্যাল ওয়েতে শুধু অ্যানালিসিস করছে, কিন্তু শুধু অ্যানালিসিস করলে হবে না, এর কিন্তু বলা ভালো যে একটা প্রবলেম সলভিং থিওরি হিসেবে ওটাকে নিজেকে ডেভেলপ করতে হবে
এবং সেখানে অবশ্যই এটা তখনই প্রবলেম সলভিং একটা থিওরি হিসেবে এমার্জ করতে পারবে বা একটা ডিসিপ্লিন হিসেবে এমার্জ করতে পারবে যখন এর মধ্যে হিউম্যান রিলেশনসগুলোকে এস্টাবলিশ করা যাবে বা মোরালিটি এস্টাবলিশ করা যাবে বা নর্মেটিভ ভ্যালুসগুলোকে এস্টাবলিশ করা যাবে। তো এতদিন পর্যন্ত ভ্যালু ফ্রি একটা সিস্টেম হিসেবে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছিল, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো নিয়ে কথা বলছিল না। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শুধু শুধু তারা টেকনিক্যাল ওয়েতে আমরা দেখছিলাম যে কী করছিল না, শুধু কতগুলো নিয়ম নীতি বানিয়ে যাচ্ছিল এবং সেই নিয়ম নীতিগুলো যে সকলের জন্য যে একরকমভাবে প্রযোজ্য হবে না এবং হওয়াও যে উচিত নয়, কেননা তাহলে মানুষকে এখানে যে মানুষের যে রোল বা মানুষের যে অস্তিত্ব সেটাকেই যে একরকমভাবে চ্যালেঞ্জ জানানো হয়, সেটা তারা বুঝতে অক্ষম হয়েছিল। তো সেই জায়গাতে আমরা দেখলাম যে কতগুলো মুভমেন্ট আমাদের এই বাস্তবের মাটিতে ঘটলো, ইন্টারন্যাশনাল পলিটিক্সেও সেই সময় ঘটেছে, যেগুলো আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ফাংশনস করছে সেটা প্রপার ওয়ে নয়। তো এটাকে আবার প্রপার ওয়েতে বা ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজন আছে এবং এটাকে যে জায়গা থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম যে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমির যে আলোচনা, সেটাকে ডাইকটমি করা এখানে একেবারেই উচিত নয় এবং এটাকে আবার তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকে এস্টাবলিশ করা দরকার। তো কোন কোন ঘটনাগুলো এই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা বাংলায় যাকে আমরা বলি নয়া জনপ্রশাসনের উৎপত্তির এবং সমৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছিল, এখানে গুরুত্বপূর্ণ সেই ইভেন্টসগুলো হচ্ছে যেমন আমেরিকান সোসাইটিতে সেই সময় আমরা দেখতে পেয়েছি 1960-এর দশকের দিকে বিশেষ করে কতগুলো আন্দোলন সংগঠিত হয়েছিল আমেরিকাতে। বলছি এই কারণেই, তার কারণ হচ্ছে যে এই নয়া জনপ্রশাসনের জন্ম এবং উৎপত্তি কিন্তু ওখানেই হচ্ছে এবং এর সমৃদ্ধিও কিন্তু সেখানেই হচ্ছে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু তারা ইন্ডাস্ট্রিয়ালি অনেকটা ডেভেলপ করে গেছে, স্বাভাবিকভাবে ইন্টেলেকচুয়ালসদের মধ্যে একটা চিন্তাভাবনা শুরু হয় যে সেই অ্যাডমিনিস্ট্রেশনকে কীভাবে আরও অনেক উন্নত বানানো যেতে পারে। তো সেই লক্ষ্যেই আমরা দেখেছি যে সেখানেই কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্ম হয়েছে। বিউরোক্রেসি পড়াতে গিয়ে আমি এই তোমাদের কথাগুলো বলেছি যে বিউরোক্রেসির জন্মটা কীভাবে হলো। তো বিউরোক্রেসি তার কিছুই না, এই অ্যাডমিনিস্ট্রেটর যারা তাদেরকে বিউরোক্র্যাট বলা হয়। তো ওদের কাজটাই হচ্ছে কোনো একটা নীতিকে ইমপ্লিমেন্ট করা। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এটার জন্ম হয়েছে। তো যাই হোক, 1960-এর দশকে আমরা কি দেখতে পাচ্ছি না, 1960-এর দশকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাতে কতগুলো আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এই আন্দোলনগুলোর বিশেষ করে তাদের মধ্যে যেমন হচ্ছে শুধু আন্দোলন নয়, আরও কতগুলো ঘটনা জড়িত ছিল। যেমন আন্দোলনগুলোর মধ্যে বিশেষ করে বলা যায় ভিয়েতনাম ওয়ার যেটা হয়েছিল, অর্থাৎ ভিয়েতনাম, তোমাদেরকে আমি যদি একটুখানি ম্যাপটা দেখাই তাহলে তোমরা এটা জিনিসটা আরও তোমাদের কাছে খুব পরিষ্কার হবে যে ভিয়েতনামের লোকেশনসটা একটু দেখে নিতে হবে। ভিয়েতনাম তোমরা মানে এখন পলিটিক্যাল সায়েন্স পড়ছো, তো ম্যাপ সম্পর্কে যদি তোমাদের স্বচ্ছ ধারণা না থাকে তোমাদের এই টপিকগুলো মনে রাখা একটুখানি ডিফিকাল্ট হবে। সো ভিয়েতনামটা কোথায় একটু দেখো, ভিয়েতনাম হচ্ছে এই যে এখানে দেখো ভিয়েতনাম, হ্যাঁ, এটা যে আজকে দেখছো তোমরা, এই যে এত বড় একটা ভূখণ্ড দেখছো, এই যে এত বড় ভূখণ্ড মাঝে এটা দেখবে, এখানে মাঝে দেখবে এটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। তো এখানে দেখবে নর্থ ভিয়েতনাম আর সাউথ ভিয়েতনামের মধ্যে দেখবে যে একটা দীর্ঘদিন ধরে লড়াই চলছিল। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 1955 সালের পর থেকে এটা শুরু হচ্ছে, 75 সাল পর্যন্ত এটা চলছিল। তো এখানে আমরা দেখতে পাবো এই যুদ্ধে উত্তর সাইডটাকে সমর্থন করছিল সোভিয়েত ইউনিয়ন এবং চীনের মতো দেশগুলো এবং নিচের এই যে সাইড যেটাকে আমরা সাউথ ভিয়েতনাম বলছি সেটাকে সমর্থন করছিল আমেরিকার মতো দেশ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোল্ড ওয়ারের পিরিয়ডে যে প্রক্সি ওয়ার হতো, প্রক্সি ওয়ার মানে হচ্ছে যে যুদ্ধ সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়া করতো, কিন্তু সেই যুদ্ধগুলো নিজেদের দেশের মধ্যে করতো না, তারা অন্য দেশে এসে করতো। তো এই দেশটা যেমন তার মধ্যে একটা ছিল ভিকটিম। তো এই দেশে তারা কি করতো, এসে যুদ্ধ করতো, নর্থ তাকে সমর্থন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সোভিয়েত ইউনিয়ন আর চায়নার মতো দেশ, আর এখানে সাউথ তাকে সমর্থন করছে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার মতো দেশ। তো এখানে আমরা এই যে প্রক্সি ওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার যে ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্টে এবং যেভাবে সেখানে যুদ্ধ করা হচ্ছিল, যেভাবে মানুষের উপরে, এবং এটা ছিল একটা টেলিভিশনাইজড ওয়ার বলা যেতে পারে, যে প্রথমবারের মতো এটাকে টেলিভিশনে দেখানো হতো এবং যেভাবে তারা আমেরিকান ট্রুপসরা এসে আমরা দেখেছি যে ধ্বংসলীলা চালাতো, সেখানে জনসাধারণকে নির্বিচারে তারা মারতো। তারপরে সেখানে আমরা দেখেছি যে বন জঙ্গলে যেভাবে তারা ক্ষতি করতো, তাতে করে আমরা দেখেছি যে আমেরিকাতে এটা নিয়ে একটা, এবং তাদের দেশের মধ্যে একটা অর্থনৈতিক অবস্থা, আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত ইস্যুসগুলোও গুরুত্বপূর্ণ ছিল। তো এই সমস্ত ইস্যুসগুলো মিলিয়ে মিশিয়ে আমরা দেখেছি যে জনগণের মধ্যে একটা সরকার বিরোধী বা প্রশাসন বিরোধী একটা মানসিকতা তৈরি করে এবং ইয়াং জেনারেশনস যারা ছিল বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিসগুলোতে, তারা কি করছিল না, এটা নিয়ে আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছিল, আমেরিকার সরকারের বিরুদ্ধে, তাদের প্রশাসনের বিরুদ্ধে। এবং এটা তারা চাইছিল না যে আসলে এই ধরনের ধ্বংসলীলার কারণে আমেরিকা হোক
এবং এই ধরনের কোনো যুদ্ধে যেখানে আমেরিকা জয়লাভ করতে পারবে না সেখানে গিয়ে কিন্তু আমেরিকার ইনভলভমেন্ট ঘটুক, তো এই ধরনের কোনো যুদ্ধ তারা কিন্তু চাইছিল না। তো যাই হোক, এখানে আমরা দেখেছি তারা ইনভলভ হয়ে পড়ছে। শুধু তাই নয়, পপুলেশনস ইনক্রিজ আমরাও দেখেছি যে তাদের একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, এটা নিয়ে অসন্তোষ ছিল, তারা ডিস্যাটিসফাইড ছিল জনগণ সেখানে। এনভায়রনমেন্টাল প্রবলেমের কথা বললাম, যে এনভায়রনমেন্ট অনেক ডিগ্রেডেশনস হচ্ছিল সেই সময়, সেগুলোও একটা প্রবলেম ছিল। ইনক্রিজিং সোশ্যাল কনফ্লিক্ট অ্যান্ড ইকোনমিক ক্রাইসিস, হ্যাঁ, যে সামাজিক যে দ্বন্দ্বগুলো ছিল, অর্থনৈতিক যে সমস্যাগুলো উঠে আসছিল তাদের আমেরিকান সোসাইটিতে, সেগুলো আমরা দেখেছি যে ইয়াং জেনারেশনের মধ্যে বা ইন্টেলেকচুয়ালসদের মধ্যে বা ইয়াং ইন্টেলেকচুয়ালসদের মধ্যে ইন জেনারেল বলতে পারি আমরা, যে তাদের মধ্যে একটা অসন্তোষের জায়গা তৈরি করে দিয়েছিল। তাদের মধ্যে কিন্তু সরকার এবং প্রশাসনের এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে, সরকার এবং জনগণের সম্পর্কে, সরকার এবং প্রশাসন সম্পর্কে এবং তাদের কাজের যে দক্ষতা এবং স্পিড নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিল, যেটা এখানে বলা হচ্ছে যে কোশ্চেন অফ এফিসিয়েন্সি অ্যান্ড স্পিড অফ দ্য রেসপন্স অফ দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, অর্থাৎ রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থার যে যে দক্ষতার সাথে এবং যে গতিতে আসলে তারা এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছিল, সেখানে তারা কিন্তু এটা নিয়ে একেবারেই স্যাটিসফাইড ছিল না। সাধারণ ইয়াং বলা যেতে পারে যে স্কলার্সরা, ইয়াং জেনারেশনস, ইয়াং স্টুডেন্টসরা, তারা কিন্তু ডিস্যাটিসফাইড ছিল। তো এগুলোই আমরা দেখেছি যে সেই সময় আসলে এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে জনপ্রশাসন যেভাবে কাজ করছে সেটা কিন্তু প্রপার সিস্টেম নয়, এখানে হিউম্যান ভ্যালুসটা তারা কিন্তু ইগনোর করছে। এই জিনিসগুলোকে তারা কিন্তু মাথায় রাখার চেষ্টা করা হয়েছে সেই সময়, বা এগুলোকে বলা যেতে পারে যে নয়া জনপ্রশাসন উঠে আসার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে এই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে নয়া জনপ্রশাসন প্রশাসন কিভাবে ভুল করছে, বা যেভাবে সিস্টেমটাকে চালাচ্ছে সেটা প্রপার সিস্টেম নয়, বা এইভাবে এটাকে চালানোটা উচিত নয়। তো এই জায়গাগুলো নিয়ে তারা কিন্তু এই যে চোখে আঙ্গুল দিয়ে যখন দেখিয়ে দিচ্ছে যে এটা অন্যায় হচ্ছে, তখনই এখানে একটা বিষয় যেটা দাঁড়িয়ে যায় ফিলসফিক্যালি, যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে মোরালিটির কনসেপ্ট। এখান থেকেই আসলে মোরালিটি বা নর্মেটিভ ভ্যালুজের কনসেপ্ট উঠে আসছে। তো এখানেই তো তারপরে গভর্নমেন্টকে বলা হচ্ছে বা প্রশাসনকে বলা হচ্ছে যে যেটা ভালো সেটা করতে হবে, যেটা অন্যায় নয় সেটা করতে হবে, যেটা ন্যায় সেটা করতে হবে। তো এই ধরনের বক্তব্য যখন তারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ইনকর্পোরেট করার কথা বলছে, তখন তারা আসলে আর সেই জায়গাগুলোর মধ্যে আর দাঁড়িয়ে থাকা যায় না, যে জায়গাগুলো এতদিন পর্যন্ত তারা তৈরি করেছিল বা যে প্রিন্সিপালসগুলো তারা তৈরি করেছিল, সেই প্রিন্সিপালসগুলোর মধ্যে এত বেশি রিজিডিটি আর দেখানো যায় না, তখন সেগুলো অনেক বেশি ফ্লেক্সিবল করার প্রয়োজন পড়ে। অর্থাৎ যেগুলোকে সায়েন্স হিসেবে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছিল, সেগুলোর পাশাপাশি এখন নতুনত্ব জায়গা দেওয়া হচ্ছে মোরালিটির, নতুনত্বের জায়গা দেওয়া হচ্ছে সেখানে ভ্যালু ওরিয়েন্টেশনস অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু একটা জায়গা করে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে এই যেটাই বলা হচ্ছে যে ভ্যালু পাবলিক পারপাস ইন গভর্নমেন্ট, এই সমস্ত রেস্টোরেশন এগুলোকেই আবার জায়গা করে দেওয়ার চেষ্টা করা হলো। হিউম্যান ভ্যালুস বা হিউম্যান ভ্যালু ওরিয়েন্টেশন অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলার চেষ্টা করা হলো বা সাজেস্ট করা হলো। এবং এখানেই দেখতে পাচ্ছি যে যে সমস্ত গোলগুলোকে ইনজেক্ট করা হলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লায়েন্ট এবং এনশিওরিং সোশ্যাল ইকুইটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস, মানে সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল ইকুইটি এবং ক্লায়েন্ট ফোকাসিংয়ের মতো ইস্যুসগুলোকে জড়িয়ে দেওয়া হলো। আরও কতগুলো বিষয় ছিল, আমি একে একে তোমাদেরকে বলবো। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত কারণগুলোই উঠে আসলো কি বাস্তবের মাটিতে, আমরা দেখতে পারলাম যে এই আন্দোলনগুলো, এই সংগ্রামগুলো, এই বিষয়গুলোই আসলে নয়া জনপ্রশাসন গড়ে তুলতে কিন্তু হেল্প করলো, বা নয়া প্রশাসন গড়ে তুলতে আমরা দেখতে পেলাম যে উদ্বুদ্ধ করলো। তো এগুলো আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে, নয়া জনপ্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে এগুলো সিগনিফিকেন্ট ভূমিকা কিন্তু পালন করেছে। নেক্সট যে জায়গায় আমি তোমাদের ফোকাস করতে চাইবো সেখানে হচ্ছে, যেমন আমি তোমাদেরকে বললাম যে শুধু এটাই নয়, এগুলো তো বাস্তবে মাটিতে ছিলই, কিন্তু ইন্টেলেকচুয়ালি কতগুলো বিষয় এখানে ঘটেছিল। সেগুলোর মধ্যে যেমন হচ্ছে একটা হানি রিপোর্ট অন হায়ার এডুকেশন ফর পাবলিক সার্ভিস, হ্যাঁ, যে হানি বলে একজন ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর, তিনি একটা রিপোর্ট পেশ করেছিলেন, আমি বিস্তারিত আসছি সেখানে দেখো। তারপরে ফিলাডেলফিয়া কনফারেন্স অন দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দ্য মিনোব্রু কনফারেন্স 1, দ্য মিনোব্রু কনফারেন্স 2, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে নয়া জনপ্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও এগুলো একমাত্র নয়, মানে এই চারটেই এনাফ নয়, আরও অনেক কতগুলো ইনফরমেশনস বা ইনসিডেন্টস আমরা দেখেছি নয়া জনপ্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেগুলোকে আলোচনা করা হয়েছে এই লক্ষ্মীকান্তের যে বইটি আছে সেই বইয়ে আলোচনা করা হয়েছে। এগুলো হচ্ছে তার এখানে সেগুলোকে আমি মেনশন করেছি। তো এগুলো তো আমি বললাম, হানি রিপোর্টের কথা বললাম, ফিলাডেলফিয়ার কথা বললাম, এগুলো তো ছিল, কনফারেন্স তো ছিল, হ্যাঁ, এই যে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখতে পাচ্ছি ডুইট ওয়ার্ল্ডের একটা আর্টিকেল বেরিয়েছিল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন এ টাইম অফ টার্বুলেন্স। টার্বুলেন্স কোন সময়টাকে বলছে, বা রিভলিউশন, টাইম ইন আওয়ার রিভলিউশনস,
কোন সময়টাকে রিভলিউশনস বলা হচ্ছে, এই যে যেগুলো ঘটছে এই সময়ের মধ্যে আমেরিকাতে সেটাকে। এখানে যেমন হচ্ছে ফ্র্যাঙ্ক ম্যানিনির যে নিউ তারপরে যেটাকে আমি এখানে তোমাদেরকে বলার চেষ্টা করলাম, যেই মিনোব্রু কনফারেন্স ওয়ান, সেই মিনোব্রু কনফারেন্স ওয়ানে এখানে মোটামুটি 33 জন স্কলার তাদের নিজেদের ইয়াং স্কলার তাদের নিজেদের পেপার প্রকাশ, আসলে তাদের নিজেদের অবজারভেশনস এখানে আসলে রেখেছিল, এবং সেগুলোকেই আসলে নয়া জনপ্রশাসনের একটা গুরুত্বপূর্ণ একটা বলা যেতে পারে যে ইন্টেলেকচুয়াল একটা একটা বেস হিসেবে ধরা হয়। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে যে বইয়ের আকারে প্রকাশ করা হয়েছিল সেটার নাম হচ্ছে যে টুয়ার্ডস আ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দ্য মিনোব্রুক কনফারেন্স। এটা এডিট করেছিল ফ্র্যাঙ্ক ম্যারিনি। ডুইট ওয়ার্ল্ডো কনফারেন্সটা এই কনফারেন্সটা তিনি ডেকেছিলেন, এবং এটার ফলে এটাতে যে পেপারগুলো প্রকাশ হয়েছিল বা প্রেজেন্ট করা হয়েছিল সেগুলোকে নিয়ে যারা রচনা করে, যে বইটি রচনা করা হয়েছিল, এডিট করা হয়েছিল, সেটি হচ্ছে টুয়ার্ডস আ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দ্য মিনোব্রুক পার্সপেক্টিভ। তো এই বইটাও কিন্তু এই বইয়ের যে বক্তব্যগুলো পেশ করা হলো বা ইন জেনারেল এই বইটাতে সেই বিষয়গুলোই জায়গা পেলো যেগুলো এই মিনোব্রুক কনফারেন্স ওয়ানে যেগুলো উঠে আসলো 1968-এ। তো সেগুলোই আলটিমেটলি কী করলো, নয়া জনপ্রশাসনের জন্ম দিতে কিন্তু সাহায্য করলো। এবং আরও একটা বই এখানে পাবলিকেশন ছিল ডুইট ওয়ার্ল্ডোর 1971-এ তিনি করেছিলেন, সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন আ টাইম অফ টার্বুলেন্স। অর্থাৎ এই সময়টাকেই টার্বুলেন্স বলা হচ্ছে, যখন এই আন্দোলন হচ্ছে, রাজনৈতিক সংগ্রাম হচ্ছে, ইন্টেলেকচুয়ালসরা সরকার বিরোধী মানসিকতা পোষণ করছে, নিন্দা করছে, এই সমস্ত বিষয় টাইমটাকে এখানে টার্বুলেন্সের টাইম বলা হচ্ছে। এবং আর একটা বই খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই বইটার নাম হচ্ছে জস ফেডরিকসনের একটা বই, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 1918। এই কথাগুলো আমি তোমাদের কেন বললাম, এই কথাগুলো একটু ডিটেলস এই কারণেই বললাম, বা এই চারটে থেকে আমি হয়তো দাঁড়িয়ে যেতে পারতাম, কিন্তু আমি এখানে কেন আসলাম, এখানে আসলাম তার কারণ হচ্ছে যে এবার কিন্তু নেট পরীক্ষায় এটা জানতে চেয়েছিল। সো আগামী দিনে তোমরা নেট পরীক্ষা নিশ্চয়ই দেবে, সো নেট বা সেট দেবে, তো তখন তোমাদের এটা কাজে আসবে। তো এখন একটু গভীরভাবে পড়ে নিলে তখন কিন্তু আর তোমাদের এটা রিপিট করে পড়তে হবে না। তো যাই হোক, এটা তোমাদের কাজে আসবে। কিংবা হতে পারে যে এই বইগুলোর নামও তোমাদের তো শর্ট প্রশ্ন আসবে পরীক্ষায়, তো এই বইগুলোর নামও জানতে পারে, যদিও এই বইটার নাম অলরেডি যেমন বোধহয় হ্যাঁ, এই বইটার নাম অলরেডি তোমাদের যেমন জানতে চেয়েছে। হ্যাঁ, যেহেতু এটা মিনোব্রু কনফারেন্সের একটা বলা যেতে পারে যে আউটকাম ছিল, রেজাল্ট ছিল, যে মিনোব্রু কনফারেন্স হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এই বইটা প্রকাশিত হয়েছে। তো স্বাভাবিকভাবে এই বইটার নাম কিন্তু পরীক্ষায় তোমাদের জানতে চেয়েছে, যেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পেলাম এই ঘটনাগুলো এখানে ঘটছে। তারপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি যে এই 1968, এবার যদি আমি একটু হানি রিপোর্টটাতে একটুখানি ফোকাস করি, তাহলে কোন কোন বিষয়গুলো এটা তুলে ধরার চেষ্টা করেছিল। এরা যে বিষয়গুলোর উপর ফোকাস করেছিল সেটা হচ্ছে যেমন এই হানি রিপোর্টটা এখানে বেসিক্যালি প্রকাশ করেছিল জন হানি অফ সাইরাকাস ইউনিভার্সিটি। 1966 সালে তিনি এটা নিয়ে আসলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আমেরিকান সোসাইটি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই সমস্ত বিষয়গুলো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের গ্রোথ নিয়ে আসলে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই যে বললাম যে গ্রোথ নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন, সেই কারণে তিনি সাইরাকাস ইউনিভার্সিটিতে এবং আরও ওই আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে তিনি কি করেছিলেন না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের হচ্ছে ইভ্যালুয়েশনস বা মূল্যায়ন করার চেষ্টা করেছিলেন, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাস্তবের মাটিতে কিভাবে চর্চা হচ্ছে এবং কী রকম প্রবলেম ফেস করছে সেটাকে তিনি বোঝার চেষ্টা করেছিলেন। তো পরিবর্তিত সময়ের পরিস্থিতির সঙ্গে আসলে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্লিকেশনসটা কীরকম হচ্ছে এর মূল্যায়ন করার চেষ্টা করলেন সেটা। এবং আমরা দেখলাম যে বিষয়গুলো তিনি এইখানে যে প্রবলেমসগুলোকে তিনি কনফ্রন্ট করলেন, সেই প্রবলেমসগুলো হচ্ছে এখানে কি, এক নম্বর হচ্ছে যে আনসার্টেনিটি অ্যান্ড কনফিউশনস ওভার দ্য স্টেটাস অফ ডিসিপ্লিন। অর্থাৎ এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যে আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে মানে বলা যেতে পারে যে স্টেটাস এবং যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা নিয়ে জনসাধারণের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে বা প্রফেসরদের মধ্যে, ইন্টেলেকচুয়ালসদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় বা একটা বলা যেতে পারে আনসার্টেনিটি তৈরি হয়। কেন? তার কারণ হচ্ছে যে এতগুলো যুদ্ধের পর যুদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোনো সমাধান করতে পারছে না, এবং আমেরিকা বারবার যুদ্ধে জড়িয়ে পড়ছে, ক্ষতি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট এদিকে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটররা বা বিউরোক্র্যাটরা কোনো প্রপার সমাধান দিতে পারছে না। এনভায়রনমেন্টের অবক্ষয় ঘটছে কিন্তু জনপ্রশাসন নিশ্চুপ রয়েছে। তো বা বিউরোক্র্যাটসরা যারা পলিসি তৈরি করে তারা নিশ্চুপ রয়েছে। তো তাহলে মানুষের এই আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসলে কনফিউশন তৈরি হচ্ছিল যে তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই আসলে অবজেক্টিভসটা কী, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অবজেক্টিভসটা কী, এর গতিপত্তাই বা কী, এর লক্ষ্যই বা কী, আসলে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। এবং ডিসিপ্লিনগতভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের এটার উপর ভরসা উঠতে শুরু করছিল, যে ভরসা আর রাখতে পারছে না মানুষ।
বা ইন্টেলেকচুয়ালসরা যে কেন এটা পড়বো, কারণ আলটিমেটলি এ কোনো প্রবলেম সলভিং থিওরি দিতেই পারছে না, বা প্রবলেম সলভিং একটা ডিসিপ্লিন হিসেবে কাজ করতে পারছে না। তো প্রবলেমের পর প্রবলেম হতে যাবে, আর আমরা যদি এদিকে নিউট্রাল ভ্যালু ফ্রি একটা অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে এটাকে যদি চর্চা করি, তাহলে তো বাস্তবে এর অ্যাপ্লিকেশন মানে পড়া না পড়ার মধ্যে পার্থক্য কিছু নেই। তো যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা যে কোনো ডিসিপ্লিনের আলটিমেট উদ্দেশ্য এটাই হবে যে সে সবসময় কিন্তু প্রবলেম সলভ করার চেষ্টা করবে, প্রবলেম সলভিং থিওরি হিসেবে নিজেকে বা ডিসিপ্লিন হিসেবে নিজেকে ডেভেলপ করবে। তো এই কারণে আমরা দেখতে পেলাম যে এর যে বেসিক প্রবলেমটা তিনি খুঁজে পেলেন সেই সময়, এইরকম এক টার্বুলেন্সের সময় তিনি দেখলেন যে এই ডিসিপ্লিনটা নিয়ে এইরকম একটা জনসাধারণের মধ্যে, ইন্টেলেকচুয়ালসদের মধ্যে, স্টুডেন্টসদের মধ্যে একটা কনফিউশনস তৈরি হয়েছে যে এটার অবজেক্টিভসটা কি আসলে সেটাই বোঝা যাচ্ছে না, কারণ যুদ্ধের পর যুদ্ধ এদিকে হয়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট আকাশছোঁয়া হয়ে যাচ্ছে, সেটাকে সমাধান করার কোনো পথ কিন্তু এরা বাতলে দিচ্ছে না বা সমাধান করতে পারছে না, বা এদের গতিটাও কিন্তু খুব স্লো, যেটা আমি তোমাদের বললাম যে এদের গতিটা কিন্তু খুব স্লো। তো স্বাভাবিকভাবেই এই গতিতে কাজ করলে কিন্তু হবে না, এবং এদের দক্ষতাও নেই সেই সমস্ত প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য। তো এই কারণে এদের মধ্যে কিন্তু এই সাবজেক্টটাকে নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল। এটা তিনি কিন্তু এই প্রবলেমটা দেখলেন যে এই প্রবলেমটা বর্তমান দিনে তাহলে শুরু হয়েছে এই টার্বুলেন্সের সময়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে। দ্বিতীয় কি পেলেন? দ্বিতীয় তিনি পেলেন যে ইউনিভার্সিটিসগুলোতে যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে, এই ডিসিপ্লিনটাকে প্রমোট করার জন্য আমরা দেখতে পেলাম কি যে ইনি বলছেন যে দেখতে দেখতে পাওয়া গেল যে ইনঅ্যাডিকুয়েট ফান্ড রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে কিন্তু এর অর্থ নেই। পর্যাপ্ত পরিমাণে যেহেতু এর অর্থ নেই, স্বাভাবিকভাবেই এ প্রপারলি ফাংশনস করতে পারছে না, বা বড় কোনো ডিসিশনস নিতে পারছে না, বড় কোনো গবেষণা করতে পারছে না, করে হয়তো বড় কোনো সমাধান দেওয়া দিতেও সে স্বাভাবিকভাবে পারছে না। তো স্বাভাবিকভাবেই এই এডুকুয়েন্সি অফ ফান্ডসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে, যে এটা নিয়ে এই প্রবলেমটা তিনি কিন্তু দেখলেন যে অর্থের অপর্যাপ্ততাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ বা একটা সমস্যা। তিনি কিন্তু দেখলেন যে এটাকে এই ডিসিপ্লিনটাকে আরও যদি ডেভেলপ করতে হয়, প্রমোট করতে হয়, তাহলে ফান্ড কিন্তু বারেবারেই দরকার, এবং ফান্ড বড় পরিমাণে ফান্ড দরকার, অর্থ কিন্তু দরকার। তারপরে যেটা দেখলেন যে ইনস্টিটিউশনাল শর্টকামিংস তো অবশ্যই কিছু রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর কতগুলো ভুলভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো তো অবশ্যই রয়েছে। তারপরে তিনি আরেকটা বিষয় যেটা তুলে ধরলেন সেটা হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশনস বিটুইন দ্য স্কলার্স অ্যান্ড প্র্যাকটিশনার্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ যারা এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই প্রিন্সিপালসগুলোকে তৈরি করছেন, আর যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে চর্চা করছেন, তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা বলা যেতে পারে যে একটা 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 কমিউনিকেশনের অভাব রয়ে গেছে, বা একটা একটা গ্যাপ রয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এই গ্যাপগুলোকেও দূর করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ অ্যাডমিনিস্ট্রেটররা, প্রফেসররা, ইন্টেলেকচুয়ালসরা প্রিন্সিপালের পর প্রিন্সিপালস দিচ্ছে, বা নতুন নতুন আইডিয়া জেনারেট করছে, কিন্তু বাস্তবের মাটিতে সেগুলোকে যারা প্র্যাকটিস করবে বা সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে, তারা কিন্তু সেগুলো সম্পর্কে অবগত নয়, বা তাদের সঙ্গে তারা কমিউনিকেট করতে রাজি নয়, বা কমিউনিকেশন মোদ্দা কথা একটা হচ্ছে না। তো যখন হচ্ছে না, তখন আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বাস্তবের মাটিতে বাস্তবিক হয়ে আর উঠতে পারছে না, গ্রহণযোগ্য হয়ে আর হয়ে উঠতে পারছে না, এবং সেই কারণে এই পুরো ডিসিপ্লিনটা নিয়েই মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু তৈরি হয়েছে, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে তিনি কিন্তু আমাদের সামনে এই জিনিসগুলো কিন্তু তুলে নিয়ে আসলেন, অর্থাৎ তার এই যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে এই প্রবলেমসগুলো আমাদের সামনে দেখালেন। এবং তিনি এখানে যে বিষয়গুলোকে সাজেস্ট করলেন, সেই সাজেস্ট করার বিষয়গুলোর মধ্যে হচ্ছে যে গভর্নমেন্টকে আরও অনেক বেশি কী করতে হবে না, রিসোর্স প্রোভাইড করতে হবে, বা মানে এই ডিসিপ্লিনটাকে আরও অনেক বেশি কী করতে হবে, এই ডিসিপ্লিনটাকে আরও অনেক বেশি রিসোর্স জেনারেট করতে হবে, এবং সেই রিসোর্সগুলো গভর্নমেন্টের কাছ থেকেও হতে পারে, বিজনেসম্যানদের কাছ থেকেও হতে পারে, এবং হায়ার স্টাডিজের এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আসলে প্রমোট করার জন্য এই রিসোর্সগুলো দরকার। এবং ইউনিভার্সিটিজের যে বিভিন্ন ডিপার্টমেন্টসগুলো আছে, অর্থাৎ আমি যখন মোরালিটির কথা বলছি, আমি যখন সোশ্যাল প্রবলেমসগুলোকে অ্যাড্রেস করার কথা বলছি, যে অ্যাডমিনিস্ট্রেশনকে সোশ্যাল প্রবলেমস অ্যাড্রেস করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনসকে হিউম্যান রিলেশনসের ক্ষেত্রে হিউম্যান রিলেশনসগুলোকে ডেভেলপ করতে হবে, মোরালিটি ডেভেলপ করতে হবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সেগুলো অনেক বেশি বোধ হয় ওই ইকোনমিক্স আর ওই সায়েন্সের জায়গার বাইরেও অনেক বেশি ডিপার্টমেন্টকে সেটাকে অ্যাটাচ করে ফেলছে বা অ্যাট্রাক্ট করে ফেলছে। সেগুলো কোন কোন ডিপার্টমেন্ট? যেমন সেখানে সোসিওলজি ডিপার্টমেন্ট হতে পারে, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট হতে পারে, তারপরে ইকোনমিক্স তো ট্র্যাডিশনাল রয়েছে, এটার সঙ্গে জড়িত, ম্যানেজমেন্ট তো জড়িত রয়েছে, ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্সের মতো বিষয়গুলো, কিন্তু নতুন নতুন সাবজেক্টগুলো যেমন হচ্ছে ফিলসফি, তারপরে হচ্ছে এখানে যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, এই সমস্ত সাবজেক্টগুলোও কিন্তু এটার সঙ্গে লিঙ্ক করতে হবে, ইন্টারলিঙ্ক করতে হবে, এবং বিভিন্ন ইউনিভার্সিটি এবং তাদের ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা ভালো রিলেশনস তৈরি করতে হবে, এবং এটাকে
পুরো এটাকে দেখাশোনা করার জন্য তিনি একটা 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 রেকমেন্ডেশনস দিলেন যে ন্যাশনাল কমিশনস অন পাবলিক সার্ভিস এডুকেশনস এটাকে এটা কিন্তু তৈরি করতে হবে, যারা কিন্তু এখানে এই ফিল্ডটাকে দেখাশোনার কাজ করবে, মনিটরিংয়ের কাজ করবে, তাদেরকে প্রবলেমসগুলোকে সলভ করার চেষ্টা করবে। এই জিনিসটা বা এই বক্তব্যগুলো তিনি আমাদের সামনে তুলে ধরলেন। এবং আলটিমেটলি এবং ইন জেনারেল তিনি যেটা বলার চেষ্টা করলেন ইন জেনারেল, সেটা হচ্ছে যে জেনারেটিং সোশ্যাল অ্যাওয়ারনেস, মানে এগুলোর ঊর্ধ্বেও তিনি বলার চেষ্টা করলেন যে এর বাইরেও বেরিয়ে গিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে সামাজিক একটা একটা সচেতনতা কিন্তু জেনারেট করতে হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে সামাজিক সচেতনতা জেনারেট করতে পারে তাহলে কিন্তু জনগণের প্রতি, জনগণের কাছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আরও অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং জনগণও কিন্তু নিজেদের পার্টিসিপেশনের মধ্য দিয়ে, নিজেদের পলিসি সাজেশনের মধ্য দিয়ে তারা কি করবে না এই ডিসিপ্লিনটাকে আরও ডেভেলপ করারও নিজেদের থেকেও একটা ইন্ডিভিজুয়ালি চেষ্টা তারা কিন্তু করবে। তো এইরকমভাবে কি করতে হবে না এটাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ এই প্রবলেমসগুলো তিনি অ্যাড্রেস ফাইন্ড আউট করলেন। যেই প্রবলেমগুলো হচ্ছে এই ধরনের একটা ক্রাইসিসের সিচুয়েশনে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে মানুষের মধ্যে এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এই ধরনের প্রবলেমগুলো তিনি আইডেন্টিফাই করলেন এবং তিনি এই ধরনের কিছু, যেগুলো আমি এক্ষুনি বললাম, এই ধরনের কিছু সাজেশনস তিনি আমাদের সামনে উপহার দিলেন। যে যা তাদের মধ্যে যেমন হচ্ছে যে আরও অনেক বেশি রিসোর্স জেনারেট করতে হবে, সেটা গভর্নমেন্টের তরফ থেকেও হতে পারে, বিজনেসম্যানদের বা বিজনেস গ্রুপসগুলোর বা বিজনেস কোম্পানিজগুলোর কাছ থেকেও হতে পারে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টসগুলোর মধ্যে শুধু আর ওই সায়েন্স এবং বলবো ইকোনমিক্সের মতো ট্র্যাডিশনাল সাবজেক্টগুলোকেই নয়, এখন প্যারালালি অন্যান্য যে সোশ্যাল সায়েন্সের যে ডিসিপ্লিনসগুলো আছে, সোশিওলজি, তারপরে সেখানে আমরা ফিলসফি, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে সোশিওলজি, ফিলসফি, পলিটিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টগুলোকেও কিন্তু এখানে ভ্যালুস দিতে হবে। তো এই কথাগুলো তিনি কিন্তু এখানে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন বা এই বক্তব্য আমাদের সামনে প্রেজেন্ট করলেন। সেকেন্ড যে যে গুরুত্বপূর্ণ যে ইভেন্টটা আসলে এই নয়া জনপ্রশাসন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিল, সেটা হচ্ছে ফিলাডেলফিয়া কনফারেন্স বলা হয় এটাকে। এই ফিলাডেলফিয়া কনফারেন্সটা আসলে আমরা দেখতে পাচ্ছি জেমস সি চার্লস ওর্থের নেতৃত্বে হয়েছিল, ইনি চেয়ারম্যান ছিলেন এর, এবং এটা সংগঠিত হয়েছিল 1967 সালে এবং এটা সংগঠিত করেছিল যে অর্গানাইজেশনসটি সেটি হচ্ছে আমেরিকান একাডেমি অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স নামে যে অর্গানাইজেশনসটা ছিল, তারা কিন্তু এই কনফারেন্সটা কন্ডাক্ট করেছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার নাম ছিল দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, যে দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ জনপ্রশাসনের তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক নিয়ে আসলে একটা বলা হলো যে একটা কনফারেন্স ডাকা হলো আমেরিকান একাডেমি অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সের তরফ থেকে 1967 সালে, এবং এর চেয়ারম্যানশিপের দায়িত্বে ছিলেন জেমস সি চার্লস ওর্থ। এবং এখানেই যে ভিউ পয়েন্টগুলো আসলে এখানে উঠে আসলো, এমার্চ আউট হলো এখানে, আমরা সেগুলোর মধ্যে যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে তিনি এটাতে তুলে ধরার চেষ্টা করেছেন এই চেয়ারম্যান, সেগুলো হচ্ছে কি না ফ্লেক্সিবিলিটি ইন দ্য স্কোপ, অর্থাৎ যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যে এতদিন যে ব্যবহারিক ক্ষেত্র যেগুলো ছিল সেগুলোকে আরও অনেক বেশি এক্সটেন্ড করতে হবে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবং এর যে ব্যবহার, যে কাজ ফাংশনস, সেই ফাংশনসের ক্ষেত্রেও ম্যাসিভ ইনক্রিজ নিয়ে আসতে হবে এবং গভর্নমেন্টের রেসপন্সিবিলিটিসগুলোকেও অনেক বেশি বাড়াতে হবে। অর্থাৎ গভর্নমেন্ট এতদিন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের মতো ছেড়ে দিয়েছিল এবং সাইন্টিফিক ওয়েতে করার চেষ্টা করছিল, ভ্যালু ফ্রি জায়গা থেকে করার চেষ্টা করছিল, নিউট্রালি করার চেষ্টা করছিল, কিন্তু এখন গভর্নমেন্টকে আরও এগিয়ে এসে মোরাল ভ্যালুজের জায়গা থেকে, নর্ম্যাটিভ ভ্যালুজের জায়গা থেকে কিন্তু এখন কাজ করতে হবে এবং গভর্নমেন্টকে আরও অনেক বেশি দায়িত্বপূর্ণ হতে হবে। এই বক্তব্যটা এখানে এই কনফারেন্সের একটা বেসিক আর্গুমেন্ট হিসেবে উঠে আসলো। দ্বিতীয় যেটার উপরে এরা ফোকাস করেছিল বা এদের মধ্য দিয়ে উঠে এসেছিল, এদের ভিউ পয়েন্ট ছিল, সেটা হচ্ছে দ্য ডাইকটমি বিটুইন পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা এই যে শুরুর দিকে হয়েছিল যে উইড্রো উইলসনের হাত ধরে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি, তো সেটাকে আমরা পলিসি অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমিও বলতে পারি। তো পলিসি অ্যাডমিনিস্ট্রেশন বা পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশনের যে ডাইকটমি যেটা করা হয়েছিল সেটাকে এখানে বলা হচ্ছে যে মিনিংলেস, যেটা করা হয়েছিল এটা কোনো অর্থপূর্ণ নয়, অর্থাৎ অর্থহীন ছিল, সেটা অর্থহীন, অর্থাৎ কোনো প্রয়োজনই ছিল না এর। এরা বলার চেষ্টা করছে যে এটার মধ্যে আবার কি করতে হবে না পলিসি মেকিং এবং ইমপ্লিমেন্টেশনের মধ্যে আসলে কি করা হয় না পলিসি মেকিং, অর্থাৎ পলিসি তৈরি করা এবং পলিসিটাকে বাস্তবে প্রয়োগ করার মধ্যে কোনো আসলে কি দেখা যায় না, কোনো আসলে মানে পার্থক্য করা যায় না। কেন? কারণ যারা পলিসি তৈরি করছে তারাই আসলে বেশিরভাগই আমরা দেখতে পাই যে পেছন থেকে আমরা যদিও ডেমোক্রেটিক সোসাইটিতে দেখতে পাই যে পলিটিশিয়ানসরা পলিসি তৈরি করে, কিন্তু আমরা জানি যে পলিটিশিয়ানরা সব কাজ করে না। বেশিরভাগ কাজ আসলে পলিসি তৈরি করার কাজটা
তার যে সিস্টেম সেটা সম্পর্কে পলিটিশিয়ানরা এত বেশি অবগত থাকে না ডিসিশন সম্পর্কে, বা এত বেশি তাদের দূরদর্শিতা থাকে না। তো স্বাভাবিকভাবেই প্রশাসনে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে অ্যাডমিনিস্ট্রেটর, তাদের এত বেশি দূরদর্শিতা থাকে। তো পেছন থেকে দেখতে পাই যে পলিসিগুলো কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটররাই বা এই বিউরোক্র্যাটসরাই কিন্তু করে। যেহেতু এই বিউরোক্র্যাটসরাই করে, স্বাভাবিকভাবে আমরা কি দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কি আসলো, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওহ, মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে গেল। এক সেকেন্ড, আমি দরজাটা খুলি, কেউ একজন এসছে, ঠিক আছে। তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, একটুখানি মেসেজ করে রেসপন্স করো। ওকে, সো আমি কোথায় ছিলাম, এখানে। তো যে ডাইকোটমিটা আসলে করা হয় যে পলিসি এবং পাবলিক পলিসি মেকিং এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, আমরা দেখি যে পলিসি মেকিং, যেহেতু পলিটিশিয়ানসরা এটা সম্পর্কে এত বেশি অবগত থাকে না, কারণ এত বেশি তারা শিক্ষিত হয় না, সচেতন হয় না। বাট পলিসি মেকিং এর কাজটা আমরা সেই কারণে পেছন থেকে কাদেরকে করতে দেখতে পাই না, এই বিউরোক্র্যাটসদের করতে দেখতে পাই। যেহেতু বিউরোক্র্যাটসরা এই কাজটা করে, তো স্বাভাবিকভাবেই তাদের একটা দূরদর্শিতা থাকে, এবং এই দূরদর্শিতার মধ্যে আলটিমেটলি কি হয়েছে না, আমরা দেখতে পাই যে যেহেতু এরাই তৈরি করছে এবং এরাই এটাকে ইমপ্লিমেন্টের কাজটাও করছে, তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি কি, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বলা যায় না আসলে এটাকে এইরকমভাবে যে এটাকে আসলে ডাইকোটমি করা যায়, এবং পলিসি তৈরি করা আর পলিসি ইমপ্লিমেন্টেশন করার মধ্যে কিন্তু খুব একটা বেশি গ্যাপও নেই। তো স্বাভাবিকভাবেই যেভাবে এতদিন পর্যন্ত এটাকে ডাইকোটমি করা হয়েছে, অর্থাৎ রাজনীতি বা পলিসি এবং ইয়ের মধ্যে যে ডাইকোটমিটা করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, সেটা কিন্তু প্রপার নয়, এবং সেই কারণে এটাও কিন্তু একটা বলা যেতে পারে যে একটা ভিউ পয়েন্ট হিসেবে উঠে আসলো যে এটা কিন্তু করা যায় না, এইভাবে অ্যাডমিনিস্ট্রেশনকে সেপারেট করা যায় না পলিটিক্স থেকে। হ্যাঁ, তো এটাও একটা ভিউ পয়েন্ট হিসেবে উঠে আসলো। থার্ড যে বিষয়টার উপরে এরা ফোকাস করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সোশ্যাল প্রবলেমসগুলোর উপরে ফোকাস করতে হবে। সোশ্যাল প্রবলেমসগুলোর উপরে বিশেষ করে সেই সময় যেগুলো উঠে আসছিল তখনকার দিনে সমাজ ব্যবস্থায়, সেগুলো হচ্ছে যে জনপ্রশাসনকে যে দারিদ্রতা আছে, পভার্টি, সেই পভার্টির উপরে ফোকাস করতে হবে, অর্থাৎ পভার্টিটাকে দূর করার চেষ্টা করতে হবে। আনএমপ্লয়মেন্ট যেটা জেনারেট হচ্ছে, দিন দিন বাড়ছে, সেটাকে কমানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, সেগুলো নিয়ে বেশি অত্যধিক ফোকাস করতে হবে। এবং এনভায়রনমেন্ট যে বললাম যে এনভায়রনমেন্টের যে অবক্ষয় ঘটছে, সেগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে বা রুখে দেওয়ার চেষ্টা করতে হবে। তো অ্যাডমিনিস্ট্রেশনকে এই রকমের সাস্টেইনেবল বলা ভালো, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের উপরে ফোকাস করতে হবে বা সোশ্যাল প্রবলেমসগুলোর উপরে ফোকাস করতে হবে, যেগুলো অনেকটা বেশি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। তো এই ধরনের সাস্টেইনেবল অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলার কিন্তু তারা কথা বললেন। তো অ্যাডমিনিস্ট্রেশনকে এই ধরনের কতগুলো মানে অ্যাডমিনিস্ট্রেশনের এই ভিউ পয়েন্টগুলো তাদের সামনে সেই সময় উঠে আসলো। ফোর্থ যেটা তারা এখানে তুলে ধরার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে প্রমোটিং সোশ্যাল ইকুইটি, অর্থাৎ সামাজিক ন্যায় বা সাম্য, সামাজিক ন্যায় বা সাম্য এখানে কিন্তু প্রমোট করতে হবে। এবং অন্য যে সমস্ত ভ্যালুসগুলো আছে, যেমন তার মধ্যে হচ্ছে দক্ষতা, অ্যাকাউন্টেবিলিটি, তারপরে হচ্ছে প্রশাসনিক দায়িত্বপূর্ণতা, পিপলস পার্টিসিপেশনস বা জনগণের অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, এই সমস্ত বিষয়গুলোতে কি করতে হবে না, এই বিষয়গুলোতে করতে হবে যেটা অ্যাডমিনিস্ট্রেশনকে ফোকাস করতে হবে। আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য ডেভেলপমেন্ট or to retain the development of public administration in current days, but in the period of turbulence, এটা কিন্তু তারা এখানে পরিষ্কার করে বলার চেষ্টা করলেন, বা এই কনফারেন্সের মধ্যেও কিন্তু একটা বেসিক আর্গুমেন্টস হিসেবে উঠে আসলো। ফিফথ যে বিষয়টি এখানে তারা তুলে ধরার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এতদিন পর্যন্ত অনেক বেশি কি করছে না, এক্সেসিভ ইমপ্যাসিস দিয়েছে। কোথায় ইমপ্যাসিস দিয়েছে? এক্সেসিভ ইমপ্যাসিস দিয়েছে ইন্টারনাল মেকানিজমের ক্ষেত্রে, এবং এই ইন্টারনাল মেকানিজমগুলোর উপর ইমপ্যাসিস দিতে গিয়ে আমরা দেখেছি যে সেখানে হায়ারার্কি ডেভেলপ হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিডিটি হয়ে গেছে সেখানে, মানে প্রশাসন অনেক বেশি সেখানে রিজিড হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, বা একেবারেই বলা যেতে পারে যে একটা মেকানিস্টিক ওয়েতে ডেভেলপ করেছে। হ্যাঁ, যে ফাইল একটার পর একটা, টেবিলের পর একটা টেবিল, মানে এই দেখবে নিচ থেকে উপর পর্যন্ত বা উপর থেকে নিচ পর্যন্ত ফাইলের পর ফাইল, টেবিলের পর টেবিল ফাইল কিন্তু আদান প্রদান হচ্ছে, কিন্তু কাজটা কিন্তু আলটিমেটলি সমাধান হচ্ছে না। তো এরা এখানে বলার চেষ্টা করলো যেভাবে এই হায়ারার্কি লেভেলে কাজ হচ্ছে,
বা হায়ারার্কিক্যাল একটা স্ট্রাকচার তৈরি হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে, বা যেভাবে এটার উপর একটা এক্সেসিভ এমফ্যাসিস দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে এটা একটা স্বাভাবিকভাবে এটা একটা রিজিড ফর্ম লাভ করেছে বা একটা রূপ ধারণ করেছে। এটাকে চেঞ্জ করা দরকার, এবং চেঞ্জ করে কি করা দরকার না, এখানে তারা বলার চেষ্টা করছে যে এটাকে বলার চেষ্টা করছে নিড ফর ম্যানেজমেন্ট ফ্লেক্সিবিলিটি অ্যান্ড আদার ইনোভেশনস, অর্থাৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা কিন্তু ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা দরকার, বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা দরকার, এবং ইনোভেশনসগুলোকে আরও অনেক বেশি কিন্তু জায়গা করে দেওয়া উচিত, এবং হায়ারার্কির যে প্যাটার্ন সেই প্যাটার্নটাকে একটুখানি সেখানে এখানে সেটাকে ইগনোর করে, বা বলা ভালো যে একটুখানি সেটাকে কম গুরুত্ব দিয়ে এখানে প্যারালালি আরও একটা প্যাটার্ন হতে পারে, সেটাকে বলতে পারি যে আমরা যেটাকে আমরা বলি যে হায়ারার্কি একটা হয়, আর একটা হচ্ছে আমাদের ফ্ল্যাট সিস্টেম হয়। তো সেই ফ্ল্যাট সিস্টেমে আমরা কিন্তু কাজ করতে পারি, বা কমিউনিকেশনসের ক্ষেত্রে যেটাকে আমরা বলি যে যে ইন্টারনাল কমিউনিকেশনসের ক্ষেত্রে র্যান্ডম কমিউনিকেশনস, এই সমস্ত বিষয়গুলোকে, বা র্যান্ডম সিস্টেম অফ অর্গানাইজেশনস, এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু প্রমোট করা যেতে পারে। ঠিক আছে, তো পাসওয়ার্ড यहाँ पे लिख के दिया। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে যে বিষয়টার উপর এখানে ফোকাস করা হচ্ছে, ট্রেনিং অফ অ্যাডমিনিস্ট্রেটর অফ প্রফেশনাল স্কুলস, অর্থাৎ যে সমস্ত প্রফেশনালরা যে সমস্ত বিউরোক্র্যাটসদের রিক্রুট করা হচ্ছে তাদের জন্য কি করতে হবে, যে সমস্ত রিক্রুট হচ্ছে তাদের জন্য ট্রেনিং স্কুলসের ব্যবস্থা করতে হবে, এবং সেখানে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে প্রপারলি শেখাতে হবে, বোঝাতে হবে যে তারা কি করতে যাচ্ছে এবং তার উদ্দেশ্যটা কি। তো স্বাভাবিকভাবে এই ধরনেরও একটা কিন্তু ভিউ পয়েন্ট তাদের সামনে উঠে আসলো, এবং শুধু সেখানে যেই সমস্ত বিষয়গুলো শেখানো হবে, অর্থাৎ ট্রেনিং প্রোগ্রামসগুলোতে যে বিষয়গুলো শেখানো হবে সেগুলো হচ্ছে যে সোশ্যাল সেন্সিটিভিটি সম্পর্কে তাদেরকে কিন্তু এই ট্রেনিস যারা থাকবে তাদের সোশ্যাল সেন্সিটিভিটি যেটা রয়েছে, অর্থাৎ সামাজিক যে বলা যায় ভালো যে সেন্সিটিভিটিটাকে কি বলে বাংলায়, অনুভূতিপ্রবণ যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোকে কিন্তু বলা ভালো যে ফোকাস করতে হবে। সেগুলোর উপর কিন্তু কাজ করতে হবে, যেমন ভালনারেবল সেকশনস, পুয়ার্স, এনভায়রনমেন্ট, এই সমস্ত বিষয়গুলোর উপরে যেগুলো খুব সেন্সিটিভ ইস্যুস যেগুলো সোসাইটিতে, সেই সমস্ত ইস্যুসগুলোর উপরে কাজ করতে হবে, কেননা এতদিন পর্যন্ত এগুলোর উপরে কাজ না করার ফলে কিন্তু সোসাইটির অবক্ষয় হচ্ছে, হিউম্যান রিলেশনসের অবক্ষয় হচ্ছে, এবং সমাজে আনরেস্টে ভর্তি হয়ে যাচ্ছে। আনরেস্ট মানে হচ্ছে অশান্তিতে কিন্তু সোসাইটি ফুল হয়ে যাচ্ছে। তো সেই ধরনের সোসাইটি আমাদের কখনোই কাম্য নয়। তো এটা তখনই একমাত্র পিসফুল সোসাইটি স্ট্যাবলিশ করা যেতে পারে যখন আমরা সেখানে একটা দেখতে পাবো যে অ্যাডমিনিস্ট্রেশন যারা আসলে পলিসি তৈরি করছে পিসফুলি সেটাকে কন্ডাক্ট করানোর জন্য, বা পিসফুল একটা এনভায়রনমেন্ট এস্টাবলিশ করার জন্য। তো এই যে অ্যাডমিনিস্ট্রেটররা, সেই অ্যাডমিনিস্ট্রেশনের যে পলিসি, সেই পলিসি তারা যখন তৈরি করবে এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে, এবং সেগুলোকে যখন ইমপ্লিমেন্ট করবে, তখনই আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই ধরনের একটা ডিসিপ্লিন বা একাডেমিক একটা সাবজেক্ট হিসেবে উঠে আসতে পারবে। আর একটা বিষয় যে বিষয়তে যেটাতে ফোকাস করেছিল সেটা হচ্ছে যে ইমফ্যাসিস অন অ্যাডমিনিস্ট্রেটিভ এথিক্স ইন ট্রেনিং প্রোগ্রামস, অর্থাৎ এই যেটা বললাম যে যখন ট্রেনিং দেওয়া হবে, যে প্রোগ্রামসগুলো তাদেরকে শেখানো হবে, তখন অবশ্যই সেখানে এই যে বললাম এথিক্যাল ইস্যুসগুলোকেও কিন্তু শেখানো হবে। মানে সবসময় সায়েন্স, নিয়ম, রুলস, রেগুলেশনস, এই সমস্ত ইস্যুসগুলোকে বেস করে যদি প্রশাসন কাজ করতে শুরু করে, তাহলে কিন্তু হবে কি যে একটা, এবং আমরা জানি সবসময়, এর আগের দিনও তোমাদের পড়াতে গিয়ে বললাম যে অ্যাডমিনিস্ট্রেশন যখন কাজ করে তখন সেখানে একটা ইউনিফর্মিটি থাকে। হ্যাঁ, যে একটাই স্কুলের জন্য সমস্ত নিয়ম, মানে সমস্ত স্কুলের জন্য একটাই রুলস, একটাই রেগুলেশনস, দেখবে একই রকমের ড্রেস কোড রয়েছে, সমস্ত টিচারদের জন্য একই রকমের নিয়মকানুন রয়েছে। শহর এবং গ্রামের স্কুলের টিচারের মধ্যে বা স্কুলের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে কোনো রকমের পার্থক্য করা হয়নি। কিন্তু মানুষ তো আর এইরকমভাবে, মানে সব সোসাইটিতে মানুষ তো আর একই রকম নয়, তো স্বাভাবিকভাবেই সকলের জন্য আলাদা আলাদা নিয়ম কানুন হওয়া উচিত। এবারে এই নিয়ম কানুনগুলো যদি ফ্লেক্সিবল না হয়, তাহলে কি হবে, তাহলে সমস্যার জায়গা তৈরি হবে। ধরো একটা এক্সাম্পল নিলে পরিষ্কার হবে জিনিসটা, যে ধরো স্কুলে যেখানে হয়তো ওই যে এর আগের দিন বোধহয় তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম, যে যেখানে হয়তো একটা বাচ্চার খাবারের প্রয়োজন রয়েছে, হয়তো তার একটুখানি বেশি হয়তো প্রয়োজন, কিন্তু সরকার হয়তো সমস্ত বাচ্চাদের জন্য একটাই হিসাব করেছে। এবার দেখা গেল যে মানবিকতার খাতিরে যদি ওই বাচ্চাটাকে আমরা একটুখানি বেশি যদি খাবার না দিই, তাহলে তো ও অপুষ্টির শিকারে ভুগবে, কারণ ওর শরীরের জন্য হয়তো বা ওর শরীরে যেভাবে হরমোনাল সেট আপ রয়েছে
সেটা হয়তো আরও অনেক বেশি পুষ্টি হয়তো ডিমান্ড করে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি সেখানে এখন ওই নৈতিকতার জায়গা থেকে, মোরালিটির জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে যদি এখন ওকে জাজ না করি, ট্রিট না করি, তাহলে তো ওই বাচ্চাটা অপুষ্টিতে ভুগবে। তো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যখন কাজ করবে তখন এই নিয়মটা মেনে কাজ করবে না যে না নিয়ম মানে সকলের জন্য একই নিয়ম, কেননা এটা সাইন্টিফিক ওয়েতে তৈরি করা হয়েছে। এটা কিন্তু হওয়া উচিত নয়। সেখানে কিন্তু মোরাল ভ্যালুস, হিউম্যানিটি জায়গাগুলোকেও ভ্যালুস দেওয়া উচিত, জায়গা রাখা উচিত তাদের জন্য। তো এই বিষয়গুলোই কিন্তু এরা কিন্তু ভিউ পয়েন্ট হিসেবে তুলে ধরলো এবং বোঝানোর চেষ্টা করলো যে এগুলোই আলটিমেটলি কী হবে, এগুলোই আলটিমেটলি আমাদের নয়া জনপ্রশাসন বা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক আর্গুমেন্ট হবে। এবং এখানে আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে সমস্ত বিষয়গুলোকে ইন জেনারেল যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে ফিলসফিক্যাল বেসিসের উপর এই ডিসিপ্লিনটাকে দাঁড় করানোর চেষ্টা করা হলো, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ফিলসফিক্যাল বেসিসের উপরে ডেভেলপ করার বা এস্টাবলিশ করার চেষ্টা করা হলো। এবং আমরা দেখলাম যে এরই একটা ফলশ্রুতিতে, আসলে এই রিপোর্টটার ফলশ্রুতিতে, এই যে দুটো রিপোর্ট তোমরা দেখলে, এই প্রথম রিপোর্টটা আমরা এখানে কত সালে পাচ্ছি না, প্রথম রিপোর্টটা পাচ্ছি 1966-এ, যেটা হানি রিপোর্ট, সাইরাকাস ইউনিভার্সিটিতে হয়েছিল। সেকেন্ড রিপোর্টটা আমরা পাচ্ছি ফিলাডেলফিয়া কনফারেন্স, যেটার নাম হচ্ছে দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ওই আমেরিকান একাডেমি অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সে হয়েছিল 1967-এ। এবং এদের যে যে দেখানো যে প্রবলেমসগুলো এবং যে সাজেশনসগুলো, এগুলোকে নিয়েই আলটিমেটলি দেখলাম আর একটা নতুন একটা ডেভেলপমেন্টস হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বা সেই সময়কার সমাজ আমেরিকান সোসাইটিতে বা একাডেমিক্সে। সেটা হচ্ছে যে তারা মিনোব্রুক কনফারেন্স কন্ডাক্ট করলো, যে মিনোব্রুক কনফারেন্স করে আরও ভালোভাবে সেটা বোঝার চেষ্টা করলো যে ইয়াং স্কলার্সরা কী বলছে, ইয়াং প্র্যাকটিশনার্সরা কী বলছে, যারা বিভিন্ন ফিল্ডে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছে, তারা নিশ্চয়ই এর খামতিগুলো বুঝতে পারছে, যে কোথায় এর কতগুলো অসুবিধে হচ্ছে, তো সেগুলো নিশ্চয়ই এরা ভালোভাবে বুঝতে পারছে। যে চলো আমরা তাহলে এবার ইয়াং জেনারেশনস, ইয়াং স্টুডেন্টস যারা আছে তাদেরকে ডাকবো, তাদেরকে ডেকে কি করব না, তাদেরকে ডেকে আমরা তাদের মুখ থেকে শোনার চেষ্টা করব তারা কি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এবং কিভাবে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে নতুন রূপে আবার নতুন করে একে সাজানো যেতে পারে। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ করার চেষ্টা করা হলো কোথায় না, মিনোব্রুক কনফারেন্সে, যেটা 1968-এ হলো, সেই সাইরাকাস ইউনিভার্সিটিতেই সেটা কিন্তু হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পেলাম যে শুধু এটাই নয়, এর পেছনে আরও কতগুলো কারণ এর পেছনেও দায়ী ছিল। যেমন আমি আরও একটা জিনিস তোমাদের বলিনি, যদিও সেখানে মেনশন ছিল না বলেই হয়তো, কিন্তু বলা উচিত ছিল যেহেতু অন্য বইয়ে সেটা প্রথম দিকেই মেনশন করা থাকে, সেটা হচ্ছে ব্ল্যাক আমেরিকান মুভমেন্টস। হ্যাঁ, আমেরিকাতে দেখবে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটদের মধ্যে একটা মানে হচ্ছে বর্ণবাদ, সেখানে দেখবে রেসিজম ভীষণ কিন্তু স্ট্রং। হ্যাঁ, যে বর্ণবাদী যে যে মানসিকতা সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং। কালোদেরকে মানুষ হিসেবে ট্রিট করা হয় না, কালোদেরকে যে যে আমেরিকা যেভাবে ইকোনমিক প্রসপ্যারিটি তাদের যে আসছে, তাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটার কিন্তু বলা যেতে পারে শেয়ার তারা কিন্তু ব্ল্যাক আমেরিকানসদের তারা কিন্তু প্রোভাইড করছিল না, বা তাদের থেকে তারা বিচ্যুত করছিল, তাদেরকে তারা তার লাভ তুলতে দিচ্ছিল না। তো স্বাভাবিকভাবে আমরা সেখানে দেখেছি যে একটা দীর্ঘদিন ধরে সেখানে একটা মুভমেন্ট হয়েছে, এবং সেই মুভমেন্ট আজকের নয়, সেই বলতে পারো যে আজ থেকে 500 বছরের পুরনো এগুলো চলে আসছে। তো এখনও যেমন দেখবে লকডাউনের এই পিরিয়ডে তোমরা দেখবে ব্ল্যাক লাইভ ম্যাটার্স বলে একটা মুভমেন্ট হয়ে গেল। হ্যাঁ, একজন সাদা চামড়ার পুলিশ বা একজন পুলিশ দেখলাম আমেরিকান সাদা চামড়ার, কী করবে, সাদা স্কিন কালার আর কি। তো আমরা দেখলাম কি করলো না, তাকে যেভাবে আসলে মাটিতে ফেলে তাকে অ্যাটাক করলো এবং মানুষ তো মারাই গেল। তো স্বাভাবিকভাবে আমরা সেখানে দেখলাম যে এটা নিয়ে একটা বর্ণবাদী, আসলে এটার পেছনে একটা বর্ণবাদী মানসিকতা কাজ করে, এটা তারা বলার চেষ্টা হয়েছিল এই মুভমেন্টে। এবং আমরা দেখলাম যে সেটা নিয়ে একটা দীর্ঘ মুভমেন্ট কিন্তু আমেরিকার মাটিতেও সংগঠিত হয়েছে। এই জাস্ট লকডাউনের পিরিয়ডেই আমরা দেখতে পেলাম এই জিনিসটা। তো স্বাভাবিকভাবেই এটা নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সোশ্যাল, এই যে আনরেস্ট, এই ধরনের যে সামাজিক যে অশান্তি, এই অশান্তিগুলো কিন্তু কখনো একটা সমাজ ব্যবস্থার পক্ষে কিন্তু একটা ভালো বার্তা নয়। হ্যাঁ, সমাজকে যদি তুমি সোসাইটিকে ডেভেলপ করতে চাও, যদি দেশকে উন্নত করতে চাও, তাহলে এই ধরনের আনরেস্ট কখনো কিন্তু তোমার সেই ডেভেলপমেন্ট এনশিওর করতে দেবে না। তো স্বাভাবিকভাবে সেগুলোকেও বন্ধ করা দরকার, এবং বর্ণের ভিত্তিতে মানুষকে যে জাজ করা হচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রসেস বা মেকানিজম বা তাদের যে পলিসি, সেগুলো যে অ্যাড্রেস করতে পারছে না এই বর্ণবাদকে, সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করা হলো এবং বলার চেষ্টা করা হলো যে এগুলোকে নয়া জনপ্রশাসন আসলে কি করবে না, এগুলোকে অ্যাড্রেস করার কতগুলো সলিউশনস দেবে। এবং এগুলোই আমরা দেখলাম উঠে আসলো কোথায় না, মিনোব্রুক কনফারেন্সের মধ্য দিয়েও কিন্তু এগুলো উঠে আসলো। এবং শুধু তাই নয়, ইন জেনারেল আমরা বলতে পারি আমেরিকার যেহেতু এতগুলো আনরেস্ট চলছে সেই সময়, বা বলা ভালো যে মানে একটা টার্বুলেন্স চলছে, এবং সেই টার্বুলেন্সের ফলে আমরা দেখতে পাচ্ছিলাম ইন জেনারেল মানুষের মধ্যে একটা না এই ইনস্টিটিউশনস বিরোধী, আমেরিকান ইনস্টিটিউশনস বিরোধী একটা মানসিকতা কাজ করছিল, প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা। কি ধরনের প্রতিষ্ঠান না, পরিবার কেন্দ্রিক যে প্রতিষ্ঠান, চার্চ কেন্দ্রিক যে প্রতিষ্ঠান,
মিডিয়া কেন্দ্রিক যে প্রতিষ্ঠান, প্রফেশনাল যে প্রতিষ্ঠান, সরকারি যে প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বা ইনস্টিটিউশনস কেন্দ্রিক যে যে ডিসকোর্সগুলো সেগুলো বা ডিসিপ্লিনসগুলো বা ফিলসফিগুলো সেগুলো নিয়ে মানুষের মধ্যে কিন্তু অসন্তোষ তৈরি হচ্ছিল। অর্থাৎ পরিবারের যে ভ্যালুসগুলো আমাদেরকে শেখানো হয়, যে হয়তো একজন ও ব্ল্যাক বলে হয়তো আমি ওকে ঘৃণা করতে শিখিয়েছে আমাকে, বা ব্ল্যাক বলে হয়তো সে আমাকে ওকে নিয়ে মজা করতে শিখিয়েছে, হ্যাঁ, বা চার্চের যে নিয়ম কানুনগুলো সেগুলো মিডিয়াতে যেভাবে এদেরকে মানে আলোচনা করা হয়, হ্যাঁ, সামাজিক এই বিষয়গুলোতে, বা বৈষম্য যেভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, গভর্নমেন্টের যে পলিসিসগুলো আসলে এই ধরনের বৈষম্যগুলোকে প্রমোট করে কিংবা অ্যাড্রেস করতে ব্যর্থ হচ্ছে, প্রফেশনালরা নিজেরা যে এগুলো নিজেদের কাজ করতে গিয়ে হয়তো এগুলোকেই তারা প্রমোট করছে, এই আনরেস্টগুলোকে বা ইনইকুয়ালিটিসগুলোকে, ইনজাস্টিসগুলোকে, এক্সপ্লয়টেশনসগুলোকে। তো স্বাভাবিকভাবে ইন জেনারেল কিন্তু ইয়াং যে সমস্ত স্টুডেন্টসরা ছিল, যেহেতু সবসময় আমরা জানি যে স্টুডেন্টরা সবসময় কী করে, নতুনের দিগন্ত হিসেবে তারা কাজ করে, নতুন নতুন আইডিয়া তারা নিয়ে আসে, আরও বেশি মানবিকতা রিলেশন এস্টাবলিশ করার ক্ষেত্রে ইয়াং জেনারেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তোমরা জানবে যে আমাদের পশ্চিমবঙ্গে, যদি আমরা যেহেতু পশ্চিমবঙ্গের নাগরিক, একটা ভালো উদাহরণ দিতে পারি আমি তোমাদের এক্ষেত্রে, নিজেও যেহেতু আমি সেই ইনস্টিটিউশনের স্টুডেন্টস, আমি ভালো করেই অবজার্ভ করেছি সোসাইটিটাকে। যাদবপুর ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু এই ধরনের ইনস্টিটিউশনস বা এই ফিলসফি বা এনভায়রনমেন্ট পাবে, যে ছেলেমেয়েরা সবসময় কী করছে, প্রতিষ্ঠান বিরোধী একটা মানসিকতা কাজ করে। খারাপ নয়, আমি বলবো যে ভালো এই জিনিসগুলো। কেন? তার কারণ হচ্ছে যে যেগুলো খারাপ হচ্ছে সোসাইটিতে বা গভর্নমেন্ট যেগুলো করছে, মিডিয়া করছে, কোনো ইনস্টিটিউশনস করছে, সেগুলোর বিরুদ্ধে তারা কিন্তু তীব্র প্রতিবাদ করে। তো আলটিমেটলি তো শিক্ষার তো এটাই তো ভ্যালুস, যে শিক্ষা সবসময় ইনজাস্টিসকে কী করে, ইনজাস্টিসকে মানে দূরে সরানোর চেষ্টা করে বা ইনজাস্টিসকে খতম করার চেষ্টা করে, হ্যাঁ, এডুকেশন। তো এডুকেশন ইনস্টিটিউশনে এই ইয়াং ছেলেমেয়েরা যদি এই পড়াশোনার পাশাপাশি এই ধরনের মুভমেন্ট যদি করে, তাহলে সেটা অবশ্যই কিন্তু একটা বার্তা সেই সোসাইটির জন্য, যে সোসাইটিতে কিন্তু সেই সোসাইটিকে ডেভেলপ করার জন্য অ্যাটলিস্ট কেউ কিন্তু জেগে আছে বা তারা কিন্তু তাদের অ্যাক্টিভ রোলটা প্লে করে যাচ্ছে। তো আমরা দেখতে পাই যে আমেরিকাতেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয়েছিল। আমাদের দেশের মধ্যে যেমন তোমরা জেএনইউতে শুনবে এই ঘটনাগুলো ঘটে, সবসময় আন্দোলন করছে যে কোনো একটা অঘটন ঘটেছে, কোনো একটা অন্যায় ঘটেছে, এক্সপ্লয়টেশনস হয়েছে, কোনো একটা অবিচার হয়েছে, তার বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, রাজনৈতিক কর্মসূচি করে, পড়াশোনার পাশাপাশি কিন্তু এই জিনিসগুলো তারা করে। তো এটাই বার্তা দেয় যে সেই সোসাইটিতে কিন্তু সোসাইটিটাকে ডেভেলপ করার জন্য অ্যাক্টিভ রোল কেউ প্লে করছে। তো এইগুলো দেশের মধ্যে আমরা জেএনইউতে দেখতে পাই, হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে দেখতে পাই, পশ্চিমবঙ্গের মধ্যে যেমন যাদবপুর ইউনিভার্সিটি প্রেসিডেন্সিতে দেখতে পাই। এগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট রোল প্লে করে এই সোসাইটিটাকে ডেভেলপ করার জন্য, এই ইনস্টিটিউশনসগুলো, এবং এদেরকে বাঁচিয়েও রাখা উচিত সেই কারণে। তো যাই হোক, তখনকার দিনে এই প্রবলেমসগুলো যেহেতু উঠে আসছিল এবং অ্যাডমিনিস্ট্রেটর এটাকে যেহেতু এখন এর বুঝতে পারলো যে নতুন জেনারেশন নতুন কিছু চাইছে, নতুন জেনারেশন আরও অনেক বেশি হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ চাইছে অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তো স্বাভাবিকভাবে সেগুলোকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে জায়গা করে দেওয়া দরকার। এবং আমরা দেখলাম যে এটা নিয়েই এই কনফারেন্সটা কন্ডাক্ট করা হলো, এবং কনফারেন্সটা কন্ডাক্ট করা হলো সাইরাকাস ইউনিভার্সিটিতে। এটা তোমাদের পরীক্ষাতেও জানতে চেয়েছিল, নেট পরীক্ষাতেও জানতে চেয়েছিল, তোমাদের গতবারে ওইবার জানতে চেয়েছিল যে কোন ইউনিভার্সিটি এটা কন্ডাক্ট করেছিল। তো সাইরাকাস ইউনিভার্সিটিতে এটা কন্ডাক্ট করা হয়েছিল এই কনফারেন্সটা আমেরিকাতে, এবং এটা হয়েছিল 1968-এ। এবং যিনি এটা কন্ডাক্ট করেছিলেন কনফারেন্সটা, তিনি হচ্ছেন, বা কনভেনার যিনি ছিলেন, তিনি হচ্ছেন ডুইট ওয়াল্ডো। ডুইট ওয়াল্ডো এটার কনভেনার ছিলেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আসলে এইভাবে পর্যালোচনা করার জন্য এটাকে আসলে আমরা দেখলাম যে এই ইনিশিয়েটিভটা তিনি নিলেন, যে ইয়াং স্কলার্সদের, তারা ইয়াং স্টুডেন্টসদের মুখ থেকে তারা শুনবে যে তারা কী ধরনের চিন্তা ভাবনা পোষণ করছে, কীরকমভাবে একটা সোসাইটিকে তারা শেপ দিতে চাইছে, কী ধরনের তারা একটা সোসাইটি চাইছে, নতুন কী ধরনের সমাজ চাইছে, কিভাবে, এবং সেই সমাজে কী ধরনের বৈশিষ্ট্য থাকবে, সেগুলো কি চাইছে তারা, তাদের মুখ থেকেই শোনার চেষ্টা করলেন। এবং যেহেতু এরা বিভিন্ন ফিল্ডে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন ফিল্ডে কাজ করছিল, যেমন ধরো কেউ কোনো কোম্পানিতে ম্যানেজার, কেউ ধরো আইএএস অফিসার, কেউ ধরো কোনো ডিএম, কেউ ধরো এরকম বিভিন্ন ফিল্ডে, কেউ প্রফেসর, হ্যাঁ, কেউ হয়তো দেখবে এমপ্লয়ি হিসেবে কাজ করছে, বিভিন্ন ফিল্ডে বিভিন্ন জন, হ্যাঁ, এইরকম কেউ হয়তো মিডিয়াতে কাজ করছে, কেউ বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনে কাজ করছে, বিভিন্ন ফিল্ডের বিভিন্ন এরকম ছেলে মেয়েদের নিয়ে কি করা হলো না, তাদের মুখ থেকে সরাসরি শোনার চেষ্টা করা হলো যে তারা কিভাবে দেখছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতাগুলো কি, এবং কি ধরনের সাজেশনস তারা আসলে দিতে চাইছে। তো ইন জেনারেল যে বিষয়গুলো উঠে আসলো, এবং এগুলোর পেছনেও আসলে গুরুত্বপূর্ণ কারণ ছিল, গ্রেট ডিপ্রেশন একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, যে সোসাইটিটিকে আরও নতুন করে শেপ দেওয়ার কথা বলা হচ্ছিল, যার ফলে যে গ্রেট ডিপ্রেশন চলছিল 1930s পিরিয়ডে। আমরা দেখেছি যে গ্রেট ডিপ্রেশনের পিরিয়ড চলেছে, ইকোনমিক সেইখানে সেই সময় কোল্যাপস করে গেছিলো, মার্কেট কোল্যাপস করে গেছিলো,
মানে ইকোনমিক ম্যানেজমেন্ট কোল্যাপস করে গেছিলো। তো সেই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল রেখে নতুন কী ধরনের সিস্টেমকে ডেভেলপ করা যেতে পারে, কী ধরনের ভ্যালুসকে অ্যাডপ্ট করা যেতে পারে, সেগুলোই কিন্তু এই স্টুডেন্টসের মধ্যে বলা যেতে পারে একটা প্রভাব বিস্তার করেছিল। তো এই সমস্ত ইস্যুসগুলো আসলে গ্রেট ডিপ্রেশনস, নিউ ডিল, ওয়ার্ল্ড ওয়ার টু এর ফলে আমরা দেখেছি যে ধ্বংসলীলা যেভাবে হয়েছে, যত বেশি মানুষ মারা গেছে, যেরকম অস্ত্রের প্রয়োগ করা হয়েছে, তো কখনো তো এটা একটা ভালো বার্তা দেয় না যে হ্যাঁ সবার কাছে এই রকমের অস্ত্র থাকবে আর তারা পুরো মানে আমাদের বিশ্ব সংসারটাকেই ধ্বংস করে দেবে। এই ধরনের সোসাইটি কখনো আমাদের কাছে কাম্য নয়। তো তারা তখন এই ধরনের কিন্তু আমাদের সামনে এগুলোকেই আসলে এখান থেকেই আসলে বলা যেতে পারে যে একটা শিক্ষা নিয়ে তারা আসলে এই ধরনের ভ্যালুসগুলোকে এখানে প্রমোট করতে চাইলেন, করে আমাদের সামনে কি করলেন না একটা নতুন সমাজ বা একটা প্রশাসন উপহার দেওয়ার চেষ্টা করলেন তাদের অবজারভেশনের মধ্য দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি কোন কোন ভ্যালুসগুলো আমাদের সামনে উপহার দিলেন, আমি একে একে তোমাদের বলবো। বাট তার আগে দেখে নাও মিনোব্রুক, পার্টিকুলারলি মিনোব্রুক কনফারেন্সের অবজারভেশনসটা কীরকম ছিল, বা তারা কী ধরনের সাজেশনস বা কোন বিষয়গুলোর উপর তারা ফোকাস করেছিল। তো যাই হোক, যেমনটা আমি বললাম, ডুইট ওয়ার্ল্ডও এটা কনফারেন্সটা কন্ডাক্ট করেছিল সাইরাকাস ইউনিভার্সিটিতে 1968-এ। ভালোভাবে মনে রাখবে, পরীক্ষায় জানতে চেয়েছে, রিপিট করে প্রশ্ন, তো তোমাদের রিপিট করার সম্ভাবনা প্রবল। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে সমস্ত বিষয়গুলোতে এখানে ফোকাস করার কথা বলা হয়েছিল, বা যে অবজেক্টিভসটা হবে, যেটা ডুইট ওয়ার্ল্ডও এখানে বলার চেষ্টা করেছিলেন, সেটা হচ্ছে যে মেকিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্সিভ টু সোশ্যাল কনসার্নস, অর্থাৎ সামাজিক যে উদ্বেগগুলো আছে সেগুলোর প্রতি কী করতে হবে, এবং যে সমস্ত পরিবর্তনগুলো ঘটছে সমাজে, সোসাইটিতে, সেগুলোকে মাথায় রেখে কি করতে হবে না পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে রেসপন্সিভ করে তুলতে হবে। হ্যাঁ, রেসপন্সিভ অর্থাৎ দায়িত্বপূর্ণ করে তুলতে হবে। সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকবে প্রশাসন, দেখবে না, নজর আন্দাজ করে দেবে, যা ঘটছে ঘটছে, ঠিক আছে, এই ধরনের একটা প্রশাসন ব্যবস্থা কখনোই কাম্য নয়। তো সেগুলোর প্রতি দায়িত্বপূর্ণ একটা প্রশাসন গড়ে তুলতে হবে, এই ধরনের মানসিকতা বা একটা বলা যেতে অবজেক্টিভস তারা কিন্তু ডিসাইড করেছিল। এখানে যে বেসিক ফোকাসটা এখানে পার্টিকুলারলি তারা যে বিষয়গুলোর উপর দিয়েছে সেটা হচ্ছে যে পাবলিক পলিসি অ্যাপ্রোচ, অর্থাৎ এখন অত্যধিক বেশি পাবলিক পলিসিগুলোর অ্যাপ্রোচগুলোর উপরে কিন্তু প্রভাব ফেলতে হবে, বা মানে আরও বেশি, অনেক বেশি বলা যেতে পারে ফোকাস করতে হবে। অর্থাৎ জনগণের কাজগুলো আরও অনেক বেশি, বলা ভালো যে করতে তো জনগণকে দিতে, মানে জনগণ না, সরকারের কাজটা সরকারকে দিতে হবে, কিন্তু যেহেতু সরকার করতে পারছে না, সো এখন তাকে পাবলিক পলিসি অ্যাপ্রোচের পার্সপেক্টিভ থেকে করতে দিতে হবে। অর্থাৎ সে পলিসিটা আরও পাবলিকের পার্সপেক্টিভ থেকে তৈরি করবে এবং সেটাকে আরও অনেক বেশি এফেক্টিভ করে তুলবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন সেই পলিসিসগুলো তৈরি করবে তখন সিগনিফিকেন্ট এফেক্ট কাদের উপর থাকবে না, থাকবে হচ্ছে কোয়ালিটি অফ গভর্নমেন্ট। অর্থাৎ সরকারের যে কাজ, সেই কাজগুলোর উপর একটা কোয়ালিটেটিভ, মানে সেই কাজগুলো কোয়ালিটেটিভ কাজ হতে হবে, অর্থাৎ গুণগত মান থেকে, গুণগত দিক থেকে সেগুলো কিন্তু অর্থপূর্ণ হতে হবে, গুণগত দিক থেকে সেগুলো উন্নত মানের হতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলোর উপরে তারা বলার চেষ্টা করলো, যে মিনোব্রুক কনফারেন্স ফোকাস করার চেষ্টা করলো। সেকেন্ড যে বিষয়টার উপর তারা ফোকাস করার চেষ্টা করেছে যে এফিসিয়েন্সি অফ ইকোনমি। তো এগুলো ট্র্যাডিশনালি ছিল, ইকোনমিটা ট্র্যাডিশনালি ছিল এবং ম্যানেজমেন্টও ট্র্যাডিশনালি ছিল, যে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হবে আরও অনেক বেশি অর্থনৈতিক সমৃদ্ধি করা, ইকোনমিক এফিসিয়েন্সি নিয়ে আসা বা গ্রোথ নিয়ে আসা, এই কথাগুলো বলার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এখানে যে বিষয়গুলোর উপরে প্যারালালি এরা এখানে এর পাশাপাশি ফোকাস করার চেষ্টা করা হলো সেটা হচ্ছে যে সামাজিক ন্যায়, অর্থাৎ মানে ইকোনমিক এফিসিয়েন্সি আসবে, গ্রোথ আসবে, কিন্তু সেই গ্রোথ যদি আলটিমেটলি সামাজিক জাস্টিস বা ন্যায় বা ইকুইটি, সোশ্যাল ইকুইটি যদি স্ট্যাবলিশ না করে, তাহলে তো সেই গ্রোথের কোনো মানে নেই। সেই গ্রোথও তাহলে মানে জাস্ট শুধু কিছু মুষ্টিমেয় মানুষের গ্রোথ, কিন্তু সবার গ্রোথ যদি করতে হয় তাহলে তোমাকে সেই গ্রোথের ভাবনাতে এই সামাজিক ন্যায়ের ভাবনাটাকে এখানে কিন্তু জুড়ে দিতে হবে। ঠিক আছে, এটাকে এখানে কি পয়েন্ট হিসেবে তুলে দিতে হবে। অর্থাৎ যখনই আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, ধরো আমাদের ইন্ডিয়া এখন 5 ট্রিলিয়ন ইকোনমির দেশ হতে চলে যাচ্ছে, এটা একটা এক্সপেক্ট করা হচ্ছে, পলিসি মেকার্সরা, পলিটিশিয়ানসরা, বিউরোক্র্যাটসরা এটা এখন একটা এক্সপেক্ট করছে যে নাও উই আর গোয়িং টু দ্য পাথ অফ নাও উই আর গোয়িং টু রিচ দ্য টার্গেটস অফ 5 ট্রিলিয়ন ইকোনমিক কান্ট্রি। সো যদি আমরা 5 ট্রিলিয়ন ইকোনমিক দেশে পরিণত হই তাহলে আমাদের চেষ্টাটা কি থাকবে? চেষ্টা এটাই থাকবে যে অর্থনৈতিক যেই যে আমরা এত বড় সমৃদ্ধি করলাম, শুধু সমৃদ্ধি করলেই হবে না, সেই সমৃদ্ধি সাথে সাথে আমাদেরকে সামাজিক ন্যায়টাও কিন্তু স্ট্যাবলিশ করতে হবে। সামাজিক ন্যায় যদি স্ট্যাবলিশ না হয় তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা আর বেশি দূর এগোবে না এবং একটা শান্তিপূর্ণ সমাজ সেখানে কিন্তু প্রতিষ্ঠা পাবে না। তো স্বাভাবিকভাবেই এই সোশ্যাল ইকুইটি আমাদের কিন্তু সেখানে কিন্তু ইকুইটিকে গুরুত্ব দিতে হবে এবং ইকোনমিক এফিসিয়েন্সির সঙ্গে সোশ্যাল ইকুইটিকে কিন্তু ভ্যালুস দিতে হবে। এইগুলো কিন্তু বোঝার চেষ্টা করো, বা ইন জেনারেল পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, ইকোনমির ভাষায় যেটাকে আমরা বলি, হিউম্যান ডেভেলপমেন্টের ভাষায় যেটাকে আমরা বলি, মানে হিউম্যান রিলেশনসের ভাষায় যেটাকে বলি হিউম্যান ডেভেলপমেন্ট। অর্থাৎ তোমার ইকোনমিক গ্রোথ আসবে,
গ্রোথ আসার পাশাপাশি তোমাকে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টটাকেও এনশিওর করতে হবে। এবার ডেভেলপমেন্ট হবে কি করে, না ওই যে ওখানে দেখবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কনসেপ্টগুলো বললাম, যে পভার্টি দূর করতে হবে, এনভায়রনমেন্টকে উন্নত করতে হবে, বয়স্কদের দেখাশোনা করার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকতে হবে, যারা বাচ্চারা যারা দেখবে বিভিন্ন ছোট ছোট ইন্ডাস্ট্রিজতে কাজ করছে, চায়ের দোকানে কাজ করছে, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে বের করে নিয়ে এসে তাদেরকে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে প্রবেশ করাতে হবে। হুম। মহিলাদের জন্য একটা একটা জেন্ডার জাস্টিস প্রোভাইড করতে হবে, একটা অর্থাৎ লিঙ্গগত দিক থেকে যে অসাম্যগুলো রয়েছে সেগুলোকে সাম্যে পরিবর্তিত করতে হবে। এই ধরনের একটা হিউম্যান ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ থেকে একটা সোসাইটি গড়ে তুলতে হবে, যেগুলো কি হবে না সোশ্যাল ইকুইটির উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হবে। তো এগুলো তারা কিন্তু বলার চেষ্টা করলো। থার্ড যে বিষয়টার উপরে তারা ফোকাস করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে দ্য আর্লিয়ার নোশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিংস মোর ইমপ্লিমেন্টার, যেটা বলার চেষ্টা করা হচ্ছে এখানে ভ্যালুস, যে অর্থাৎ আগেকার যে সমস্ত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ইন জেনারেল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এতদিন পর্যন্ত কি করছিল না, এতদিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ফিক্সড ডিসিশনসগুলোর উপরে কাজ করতো। হ্যাঁ, এবং এখানে নো লঙ্গার মানে ফিক্সড ডিসিশনগুলোর উপরে কাজ করার ফলে এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি তারা উঠে আসতে পারতো না। স্বাভাবিকভাবে তারা আমরা দেখেছি যে ফিক্সড ডিসিশনস নয়, সবসময় ডিসিশনসগুলো একরকমের থাকবে, একেবারেই তুলে দিতে হবে সেই কথা তারা বলছে না, কিন্তু প্যারালালি সেখানে ভ্যালুসগুলোকে ইনকর্পোরেট করতে হবে। কোন ভ্যালুস, যেমন এথিক্যাল ভ্যালুস, অনেস্টি, রেসপন্সিবিলিটি, এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু কর্পোরেশনে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু জায়গা করে দিতে হবে। অর্থাৎ যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যারা অ্যাডমিনিস্ট্রেটর, যারা কাজ করছে, তারা শুধু নিয়মকানুন মেনে কাজ করবে না, প্যারালালি তাদের সততার সঙ্গে কাজ করবে, তারা দায়িত্বের সঙ্গে কাজ করবে, তারা কিন্তু নৈতিকতার দিক থেকে কাজ করবে, মানবিকতার খাতিরটাকে বজায় রেখে কাজ করবে। সেগুলো কিন্তু এখানে তারা কিন্তু বলার চেষ্টা করছে। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে তারা কিন্তু এগুলো সাজেস্ট করেছিল। দ্য মিন্নোব্রুক পার্সপেক্টিভ, ওরাই हाँ चार चार क्वेश्चन समझा नहीं मैं। चार पेपर नहीं मिले। 17 का तुम कर रहे थे ना उस दिन, अपलोड किया ना मेल से, वो व्हाट्सएप से। 17 का भी नहीं है, तो 17 का पहले करो जो मैंने कर दिया। हाँ 18 था, नहीं नहीं 17 का किया क्या मैंने, देखो 17 का किया मैंने, देखो 17 का किया भी नहीं, देखो। हाँ 17 का किया ना, हाँ 17 का करो पहले, जो है उसको करो पहले, सेग्रीगेट करके करो। मैं यहाँ पे शायद होगा, वहाँ पे अपलोड नहीं हुआ है शायद, यहाँ पे से बाद में देखते हैं। ঠিক আছে, তো তারপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, তারপরে আমরা এখানে বলার চেষ্টা করা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে দ্য মিনোব্রুক পার্সপেক্টিভ আর্গিউড দ্যাট অ্যাজ পাবলিক নিডস চেঞ্জ গভর্নমেন্ট এজেন্সিজ অফেন আউটলিভ দেয়ার পারপাস। হ্যাঁ, এটা একটু দেখে নিও, খুব একটা একটা কঠিন কথা বলার চেষ্টা করা হচ্ছে, লাইনগুলোকে কঠিন, কিন্তু বেসিক বিষয়টা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এতদিন পর্যন্ত কি করছে না, গভর্নমেন্টের এজেন্সিসগুলো একটা এখনো মানে সোসাইটিতে পরিবর্তন আসছে, কিন্তু সোসাইটির সেই পরিবর্তনগুলোকে গভর্নমেন্ট এজেন্সিসগুলো এখনও নিজেকে ওই পরিবর্তনের সঙ্গে নিজেকে আপডেট করতে পারছে না। সো সেটাকে আপডেট করারও একটা ব্যবস্থা করতে হবে, আবার হচ্ছে পুরোনো সিস্টেমটাকে রিস্টোর করতে হবে। অর্থাৎ ওই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর পলিসির মধ্যে একটা পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে ডাইকোটমিটা হয়েছিল সেটাকে আবার রিস্টোর করতে হবে, এবং চেঞ্জ ওরিয়েন্টেড সবসময় এজেন্সিসগুলোকে হতে হবে। এই কথাটাও কিন্তু তারা এখানে বলার চেষ্টা করছে। রেসপন্সিভ গভর্নমেন্ট হ্যাজ টু ম্যানেজ চেঞ্জ, নট জাস্ট গ্রোথ। এখানে যারা বলার চেষ্টা করছে যে রেসপন্সিভ গভর্নমেন্ট হ্যাজ টু ম্যানেজ চেঞ্জ, অর্থাৎ সামাজিক যে পরিবর্তনগুলো ঘটছে বা যে ধরনেরই পরিবর্তন না ঘটছে না কেন, সেগুলোকে ম্যানেজ করতে শিখতে হবে। শুধুমাত্র গ্রোথটাকেই ম্যানেজ করছে, সামাজিক পরিবর্তন গ্রোথ করছে না, সামাজিক যে চেঞ্জগুলো আসছে সেগুলোকে ম্যানেজ করছে না, এটা কিন্তু করলে হবে না। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সেদিকেও নজর রাখতে হবে। এগুলো আমি বারবার তোমাদের বললাম যে 3টে রিপোর্টে মোটামুটি দেখবে এইরকম কতগুলো কমন বিষয় উঠে আসছে, যেগুলোকে সামনে রেখে কতগুলো এইরকম দেখবে পরবর্তীকালে ফ্র্যাঙ্ক ম্যারিনি 5টা এখানে তিনি গোল ডিসাইড করেছেন, আমি বলবো কিছুক্ষণের মধ্যেই তোমাদের। তারপরে এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড পার্টিসিপেটিভ সিটিজেনরি, অর্থাৎ জনগণের অংশগ্রহণটাকে সুনিশ্চিত করার কথা বলা হচ্ছে, এবং অ্যাক্টিভলি সেটা তারা করবে এটাকেও এখানে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, দ্য এফিসিয়েন্সি অ্যান্ড ইউজফুলনেস অফ দ্য কনসেপ্ট অফ হায়ারার্কি হ্যাভ বিন চ্যালেঞ্জড। অর্থাৎ যে এই যে হায়ারার্কির যে স্ট্রাকচার, যেটা আমি এর আগেও তোমাদেরকে বললাম যে হায়ারার্কির যে স্ট্রাকচার তৈরি হয়ে রয়েছে,
অর্থাৎ উপর থেকে ফাইল নামছে নিচে, নিচের থেকে নিচে। যেমন দেখবে আমাদের এখানে যে প্রশাসন যেভাবে চলে সেটা হচ্ছে যে দিল্লি থেকে একটা অর্ডার আসে রাজ্য সরকারগুলোর কাছে, রাজ্য সরকার অর্ডার দিচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্ডার দিচ্ছে ব্লকে, ব্লকের অর্ডার দিচ্ছে পঞ্চায়েতে, পঞ্চায়েত থেকে তারপরে হয়তো কাজ হচ্ছে। এই যে একটা হায়ারার্কিক্যাল যে একটা প্যাটার্ন হয়ে রয়েছে, তো এই প্যাটার্নের ফলে করতে কি হচ্ছে, কাজগুলো করতে অনেক ডিলে হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, এবং কমিউনিকেশন একটা গ্যাপ রয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আলটিমেটলি যে অবজেক্টিভসটা আমরা ডিসাইড করেছিলাম সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। এখন কি করা হচ্ছে, এরা বলার চেষ্টা করা হচ্ছে যে এই হায়ারার্কিক্যাল প্যাটার্নটাকে ভাঙতে হবে, ভেঙে একটা নতুন প্যাটার্ন গড়ে তুলতে হবে। সেটা ফ্ল্যাট সিস্টেম হতে পারে, সেটা ডিরেক্ট এই এতগুলো যে স্টেজগুলো রয়েছে সেগুলোকে ব্রেক করা যেতে পারে। হ্যাঁ, এই ধরনের কথাগুলোও তারা এখানে বলার চেষ্টা করছে, এবং এখানে টেকনোলজির ব্যবহার করা যেতে পারে। যেমন এখনকার দিনে তোমরা দেখবে যে এই জিনিসগুলো আর এতটা বেশি রিজিড নয়। যেমন দেখবে দিল্লি থেকে এখন সরাসরি দেখবে 100 দিনের কাজের টাকা বা কৃষক বন্ধুর টাকা দেখবে দিল্লি থেকে সরাসরি পাঠিয়ে দেয় অ্যাকাউন্টে, জনগণের ঢুকে গেল, সরাসরি ঢুকে গেল। তো এখন দেখবে রাজ্য সরকারগুলোকে, ডিএমগুলোকে, অর্থাৎ ডিস্ট্রিক্টকে, স্টেট গভর্নমেন্টকে বা স্টেটকে, তারপর ডিস্ট্রিক্টগুলোকে বাইপাস করে দেখবে পঞ্চায়েতের হাত ধরে সরাসরি জনগণের কাছে টাকা পৌঁছে যাচ্ছে, এবং পঞ্চায়েতগুলোও এখন জানতে পারছে না কার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, কার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, সরাসরি টাকা ঢুকে যাচ্ছে উপর থেকে। তো এতগুলো সিস্টেমকে বাইপাস করা হচ্ছে। তো এটাই যে হায়ারার্কিক্যাল প্যাটার্ন এতদিন ছিল সেটাকে দেখবে এই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনরা এসে চেঞ্জ করার কথা বলছে, এই প্যাটার্নটাকে চেঞ্জ করার কথা বলছে। তারপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো, যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে মানে সমাজ ব্যবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ ব্যবস্থা অলরেডি একটা বহুত্ববাদী সমাজ। হ্যাঁ, যেটা বলা হচ্ছে সমাজ ব্যবস্থা একটা বহুত্ববাদী সমাজ অবস্থায় রয়েছে। সরকারের মধ্যে সেই বা গভর্নমেন্ট যখন ডিসাইড হচ্ছে তখনও সেই বহুত্ববাদী সমাজ ব্যবস্থার রিফ্লেকশনস হচ্ছে হয়তো ভোটিং প্রসিজারের মধ্যে দিয়ে, কিন্তু জনপ্রশাসনের মধ্যে সেই বহুত্ববাদ বা প্লুরালিজমের কিন্তু এফেক্ট পড়ছে না। তো এখানে এরা বলার চেষ্টা করছে সেই বহুত্ববাদী কনসেপ্টটাকেও কিন্তু এখানে ভ্যালুজ দিতে হবে, তবেই কি হবে না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এফেক্টিভ হয়ে উঠবে, হ্যাঁ, এফিসিয়েন্ট হয়ে উঠবে। এই কথাগুলো তারা বলার চেষ্টা করছে, এবং আমরা দেখলাম যে ইয়াং অ্যাকাডেমিশিয়ানসরাই এই রকমের এই বিষয়গুলো এখানে সাজেস্ট করার কথা বলছে, এবং আমেরিকান ডেমোক্রেসির যে ফাংশন সেটাকে আরও তারা অনেক বেশি মানে আরও বেশি তারা ডেভেলপ করার কথা বলছে, এবং সেন্সিটিভ যে ইস্যুসগুলো আছে ডেমোক্রেসির সেগুলোকে তারা আরও অনেক বেশি নিয়ে কাজ করার কথা বলছে, এবং সেই প্রবলেমসগুলোকে সলভ করার কথা বলছে এইরকমভাবে, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে একটা নতুন দৃষ্টিতে দেখার তারা কথা বলছে। এবং এখানেই আমরা দেখতে পেলাম যে 5টা গোল ইন জেনারেল, এবার এদের সমস্ত যে রিপোর্টগুলো যেগুলো আমরা দেখলাম সেই সমস্ত রিপোর্টগুলোর মধ্য দিয়ে মোটামুটিভাবে 5টা গোল এখানে ডিসাইড হলো। 5টা গোল কি কি? এই 5টা গোল হচ্ছে, 1 হচ্ছে রেলিভেন্স, 2 হচ্ছে ভ্যালুস, 3 হচ্ছে সোশ্যাল ইকুইটি, 4th হচ্ছে চেঞ্জ, এবং 5th হচ্ছে ক্লায়েন্ট ফোকাস। এটাও পরীক্ষায় জানতে চেয়েছে, নেট পরীক্ষায়, সেট পরীক্ষায় তো জানতে চেয়েছে, তোমাদের শর্ট প্রশ্নেও জানতে চেয়েছে। হ্যাঁ, দুটো ভ্যালুজের কথা জানতে চাই বেসিক্যালি, 5টাই তোমরা মনে রাখবে। তো এখানে এই রেলিভেন্স বিষয়টা কি? রেলিভেন্স বিষয়টা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেলিভেন্স বলতে এখানে বলা হচ্ছে যেটা, যে রেলিভেন্সটা হচ্ছে যে এই যে বললাম যে জনপ্রশাসন যেভাবে কাজ করছে এখনো পর্যন্ত, সেই জনপ্রশাসন কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমের পর প্রবলেম হয়ে যাচ্ছে, কিন্তু জনপ্রশাসন কি করছে না, নিউট্রালি তারা কাজ করছে, ভ্যালু ফ্রি ওয়েতে কাজ করছে। তার ফলে কি হচ্ছে, অপ্রাসঙ্গিক হয়ে উঠছে, ইররেলিভেন্ট হয়ে উঠছে, অর্থাৎ প্রবলেম হচ্ছে কিন্তু প্রবলেম সলভিং থিওরি হিসেবে তারা কাজ করতে পারছে না, প্রবলেম সলভিং মেকানিজম হিসেবে তারা কিন্তু কোনো সলিউশন দিতে পারছে না। সো দেয়ারফোর আমরা দেখতে পাচ্ছি যে এটা আলটিমেটলি কোনো প্রপার সলিউশন দিতে পারছে না। যেহেতু প্রপার সলিউশন দিতে পারছে না তাই অপ্রাসঙ্গিক, তাই এরা বলার চেষ্টা করছে যে রেলিভেন্সটা কিন্তু আবার নতুন করে তুলে ধরতে হবে, এর কিন্তু আবার আমাদের করতে হবে কি, যে ইমপ্লিকেশনসগুলো অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আরও অনেক বেশি তা গড়ে তুলতে হবে, এবং সেখানে রেলিভেন্সিটাকে মাথায় রাখতে হবে, যে আমরা যখনই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে কাজ করব তখন মাথায় রাখতে হবে যে এর গুরুত্বটা কি, রেলিভেন্টটা কি। রেলিভেন্স যদি না হয় তাহলে আমি সেটা নিয়ে কাজ করব না, যদি রেলিভেন্ট হয় তাহলেই আমি কিন্তু এটা নিয়ে কাজ করব। অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সবসময় রেলিভেন্সের দিক থেকে কাজ করতে হবে, তো প্রাসঙ্গিক ওয়েতে কাজ করতে হবে, গুরুত্বের দিক থেকে কাজ করতে হবে। দ্বিতীয়, এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে যখনই তারা কাজ করবে তখনই মূল্যবোধের জায়গাটাকে কাজ করবে। এতদিন পর্যন্ত বললাম যে মেকানিকিস্টিক ওয়েতে ডেভেলপ করা হয়েছে, সায়েন্টিফিক ওয়েতে ডেভেলপ করা হয়েছে, তো সেখানে নৈতিকতা, মানবিকতা, হিউম্যান রিলেশনস এগুলোর কোনো জায়গা থাকে না। সায়েন্স এগুলো বোঝে না, সায়েন্স শুধু 1+1=2 বোঝে, বা 1a² + 2ab + b² বললে a+b² এই যে ফর্মুলা, এরা এটাই বোঝে, একটা ক্যালকুলেটিভ এরা ফর্মুলা বোঝে, এর বাইরে কিন্তু সায়েন্স কিছু বোঝে না। অর্থাৎ হিউম্যানিস্টিক রিলেশনস বা হিউম্যানিস্টিক ভ্যালুস কিন্তু সায়েন্স বোঝে না। এরা এসে বলার চেষ্টা করছে যে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ওই সায়েন্টিফিকের জায়গা থেকে এখন অনেকটা বেশি বের করে নিয়ে এসে কি করতে হবে না, ভ্যালু ওরিয়েন্টেশনের জায়গা থেকে ফোকাস করতে হবে, ভ্যালু ওরিয়েন্টেড করতে হবে।
নৈতিকতার জায়গাগুলো ফোকাস করতে হবে, অর্থাৎ সমাজে যে কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ মন্দ হচ্ছে, কোনটা ন্যায় হচ্ছে, কোনটা অন্যায় হচ্ছে, কোনটা উচিত হচ্ছে, কোনটা অনুচিত হচ্ছে, সেগুলো কিন্তু বলতে হবে। এতদিন পর্যন্ত সাইন্টিফিক ওয়েতে যখন ডেভেলপ করার কথা চেষ্টা হচ্ছিল, তখন একেবারেই বলা যেতে পারে যে বিহেভিয়ারাল ওয়েতে এটাকে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছিল। পলিটিক্যাল সায়েন্সে তোরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো বিহেভিয়ারাল রিভলিউশনস বা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ পড়েছো, পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ পড়েছো। তো সেখানে যে বিহেভিয়ারাল যে অ্যাপ্রোচ ছিল, সেখানে কি হতো, সাইন্টিফিক ওয়েতে ডেভেলপ করার চেষ্টা করা হতো, মেকানিস্টিক ওয়েতে ডেভেলপ করার চেষ্টা করা হতো। সেখানে ম্যাথামেটিক্সের রুলস রেগুলেশনস ফর্মুলা, স্ট্যাটিস্টিক্সে সেখানে ফর্মুলা ডেভেলপ করে সাইন্টিফিক ওয়েতে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছিল পলিটিক্যাল সায়েন্সে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেও ঠিক এই জিনিসটা হয়েছিল, যখন আমরা একে সাইন্টিফিক ওয়েতে ডেভেলপ করতে দেখলাম ক্লাসিক্যাল থিঙ্কার্সের দ্বারা। এখন এরা এসে বলার চেষ্টা করছে যে না, ওইভাবে কাজ করতে গিয়ে এই যে প্রবলেম হচ্ছে, প্রবলেমের সমাধান এরা দিতেই পারছে না, বা সমাজ ব্যবস্থা প্রবলেমের পর প্রবলেম আসবে, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শুধু তার অ্যানালাইজ করবে, সাইন্টিফিক ওয়েতে সে অ্যানালাইজ করে যাবে, আর মানুষের উপর ছেড়ে দেবে যে মানুষ কি কোনটা ভালো বুঝে নেবে। এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নয়। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব সবসময় তাহলে কি হবে, না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব এর থেকে আরও অনেক বেশি। সেটা হচ্ছে কি, যে ওই কাজগুলো তারা করবেই, মানে এটা অনেক বেশি বলা ভালো যে পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশনের একটা বার্তা তারা দিচ্ছে, যেটা দেখবে এখানে দেখবে ডেভিড ইস্টনের হাত ধরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশনে এসেছিল, যদিও বিহেভিয়ারাল রিভলিউশন ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিহেভিয়ারাল রিভলিউশন ও পলিটিক্যাল সায়েন্সে ডেভিড ইস্টনের হাত ধরে এসেছিল, পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশনও তারও হাত ধরে এসেছিল। তিনিই আসলে তার বিহেভিয়ারাল রিভলিউশনের বা বিহেভিয়ারালিজমের আসলে নেগেটিভিটিগুলো বা বলা যেতে ল্যাকগুলো আসলে তুলে ধরেছিলেন। তো যাই হোক, সেই একই জিনিসটা এরাও এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তুলে ধরলেন, ওই ডেভিড ইস্টনের দ্বারা প্রভাবিত হয়ে অনেকটা বলতে পারো, এবং এখানে এসে বলার চেষ্টা করলেন। কি বলার চেষ্টা করলেন এরা এসে এখানে বলার চেষ্টা করলেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে কি করতে হবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে এই নীতি নৈতিকতা মানবিকতা জায়গাগুলোকে কিন্তু মূল্য দিতে হবে, এবং যেগুলো ঘটছে সেগুলো কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা কিন্তু বলতে হবে, এবং যদি খারাপ ঘটে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাডপ্ট করতে হবে। আদারওয়াইজ সোসাইটি কিন্তু যেদিকে যাচ্ছে সেটা ভালো সোসাইটি নয়, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এইভাবে নিশ্চুপ বসে থাকতে পারে এটাও তার কিন্তু কাজ নয়, বা থাকা উচিত এটা তার কাজ নয়। তো এইভাবে তখন এখানে ঢুকিয়ে দেওয়া হলো, ভ্যালুজের বিষয় ঢুকিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবং এখানে আমরা দেখলাম যে এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে নর্মেটিভ ভ্যালুজগুলোকে এইভাবে, অর্থাৎ মোরালিটি নর্মেটিভ ভ্যালুজ অর্থাৎ আদর্শবাদী যে থিওরি, সেই তত্ত্বটা এখানে এইভাবে যখন ভ্যালুজের কথা বলা হয় তখন সেটা আদর্শবাদী একটা তত্ত্ব দাঁড়িয়ে যায়। তো এইভাবে নয়া জনপ্রশাসনকে আদর্শবাদী একটা তত্ত্বে দাঁড় করিয়ে দেওয়া হলো, যেমন এটা নিকোলাস হেনরি বলার চেষ্টা করেছেন, ঠিক আছে। তো এইভাবে নয়া জনপ্রশাসনকে একটা আদর্শবাদী তত্ত্বে দাঁড় করিয়ে দেওয়া হলো, যেটা একেবারেই শুরুর দিকে ছিল। মনে করে দেখো, যখন পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ডাইকোটমি করা হয়েছিল, তার যে আগের পিরিয়ড সেখানে এই বিষয়টা ছিল। কিন্তু এরা পথ চলাটাই শুরু করলো কিভাবে, না সাইন্টিফিক ওয়েতে নিজেকে ডেভেলপ করার মধ্য দিয়ে। কিন্তু এরা আবার দেখবে নিকোলাস হেনরি বলার চেষ্টা করছে যে না, আবার সেই পুরোনো সিস্টেমটাকে ফিরিয়ে নিয়ে আসা, অর্থাৎ নর্মেটিভ থিওরিজগুলোকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা এখানে হলো। তারপরে এখানে থার্ড যেটার উপর ফোকাস করার চেষ্টা করে সেটা হচ্ছে সোশ্যাল ইকুইটি। আমি অলরেডি বলে দিয়েছি, এক্সপ্লেইন করে দিয়েছি কিসের ভিত্তিতে হবে এই সোশ্যাল ইকুইটি, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস অ্যান্ড ইকুইটি, অর্থাৎ বন্টনমূলক ন্যায়, ন্যায়ের ভিত্তিতে এই হবে। অর্থাৎ এই আমরা ইকোনমিক গ্রোথের পর গ্রোথ করে যাচ্ছি, অর্থনৈতিক অনেক সমৃদ্ধি হচ্ছে, কিন্তু সামাজিক ন্যায় সমাজে সেই অর্থনীতি নিয়ে আসতে পারছে না, সেটা কিন্তু ভালো সমাজ ব্যবস্থা নয়। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যখনই কোনো পলিসি তৈরি করবে, পলিসি ইমপ্লিমেন্ট করবে, তখন তার দায়িত্বটা হবে কি না, সেই দায়িত্বটা তার হবে যে সেই পলিসির ডিস্ট্রিবিউশনসটা কিন্তু যেন প্রপার হয়, সকলে যেন সেই পলিসির সুযোগ সুবিধাটা নিতে পারে, সেই পলিসির দ্বারা যেন সবাই উপকৃত হয়। অর্থাৎ যখন তারা উপকৃত হবে তখনই কিন্তু সমাজ কিন্তু জাস্টফুল সমাজে পরিবর্তিত হবে, বা সমাজে কিন্তু জাস্টিস ইনশিওর করা যাবে। তো এই বিষয়গুলো এখানে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, এবং যিনি এই বিষয়গুলোকে মোটামুটি আরও ফোকাস করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে জর্জ ফ্রেডরিকসন। ওনার একটা বইয়ের নাম আমি তোমাদেরকে বললাম, যেটাও ছিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এমার্জেন্সের। সেটা কি, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এমার্জেন্সি, সেটার নাম হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। উনি একটা বই লিখেছিলেন, বইটার নাম পরীক্ষায় অলরেডি জানতে চেয়েছে, নেট পরীক্ষায় জানতে চেয়েছে, তোমাদেরও পরীক্ষায় জানতে চাইতে পারে। সেটা হচ্ছে যে 1980 সালে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তিনি লিখেছিলেন জর্জ ফ্রেডরিকসন। এই বইটাও কিন্তু নয়া জনপ্রশাসনের জন্ম দিতে কিন্তু অনেক বেশি সাহায্য করেছিল। তো এটাও আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। ফোর্থ যেটার উপর তারা ফোকাস করছে সেটা হচ্ছে চেঞ্জ, মানে যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি যে সমাজ অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, সমাজে অনেক বেশি পরিবর্তন এসেছে,
পরিবর্তন চাইছে জনগণ, কারণ যে প্রবলেমসগুলো অ্যারাইজ হচ্ছে সেই প্রবলেমসগুলোর যদি সমাধান দিতে হয় তাহলে এক্সিস্টিং সিস্টেমের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, পলিসিগুলোর মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, পলিসি ইমপ্লিমেন্টেশনের প্রসেসের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, পলিসি মেকিং প্রসেসের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, বহুত্ববাদী কনসেপ্টগুলোকে প্রায়োরিটিজ দিতে হবে। এই সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদের কি করতে হবে না, চেঞ্জের মতো শব্দটাকে ভ্যালুস দিতে হবে। কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা নিয়ে এতদিন পর্যন্ত সচেতন ছিল না। চেঞ্জের পর চেঞ্জ এদিকে হয়ে যাচ্ছে, ইকোনমি ট্রিলিয়নে পৌঁছে যাচ্ছে, মানুষ অনেক বেশি আরও অনেক বেশি শান্তিপূর্ণ সমাজ চাইছে, তার জন্য সোশ্যাল রিলেশনসগুলো আরও অনেক বেশি ডেভেলপ করছে, কিন্তু পলিসিগুলোতে তার কোনো এফেক্ট গিয়ে পড়ছে না। তো তখনই আসলে এরা বলার চেষ্টা করলো যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে তাহলে আবার নতুন করে ডেভেলপ করতে হবে, যেখানে যা ভ্যালুস পাবে, কি যেখানে ভ্যালুস দেওয়া হবে, যেখানে গুরুত্ব দেওয়া হবে বা ইমফ্যাসিস দেওয়া হবে চেঞ্জের মতো শব্দগুলোর উপরে। তো এটার উপরেও তারা কিন্তু ফোকাস করছে। ফোর্থ যে বিষয়টার উপরে তারা ফোকাস করছে সেটা হচ্ছে ফিফথ, যদিও পার্টিসিপেশন বলে একটা শব্দ এখানে গুরুত্বপূর্ণ, যে পাবলিক পলিসি যখন ফর্মুলেশন হবে এবং ইমপ্লিমেন্টেশনস হবে বা রিভিশনস হবে, তখন জনগণের যেন সেখানে অংশগ্রহণ থাকে। জনগণ যদি সেখানে অংশগ্রহণ করার সুযোগ পায়, তাহলে তাহলে কি হবে না, চেঞ্জগুলো আরও তাড়াতাড়ি ঘটবে এবং প্রপারলি ঘটবে। কেননা জনগণই যেহেতু এর ভুক্তভোগী, জনগণই যেহেতু এর সুবিধাভোগী এবং ভুক্তভোগী, তো স্বাভাবিকভাবেই জনগণই আলটিমেটলি বলে দিতে পারে যে সিস্টেমটাকে আরও কীভাবে ডেভেলপ করা যেতে পারে। তো সেই কারণে জনগণের যদি পার্টিসিপেশনসটাকে এনশিওর করা যায়, তাহলে এই চেঞ্জটাকেও কিন্তু রাতারাতি এনশিওর করা যাবে। ফিফথ এবং লাস্ট যেটা তারা এখানে যে গোলটাকে ডিসাইড করেছেন সেটা হচ্ছে ক্লায়েন্ট ফোকাসড। এতদিন পর্যন্ত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমি তোমাদের বলেছি যে জনপ্রশাসনেরই কথা নিয়ে নাও, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি করতো না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে তারা ওই মানে মানে উল্টে তাদেরকে স্যার বলে, মানে যখন এখনও দেখবে সরকারি অফিসগুলোতে গেলে আমরা তাদেরকে স্যার দিয়ে সম্মান করতে হয়, এবং তারা একটা বড় দাদাগিরি সেখানে চালায়, এবং যেন মনে হয় যে তারা রাজা বাদশাহ, ব্রিটিশ আমলের রাজত্ব চালকে তারা এখনো চালাচ্ছে, এই ধরনের একটা মানসিকতা কিন্তু আছে, আমাদেরও দেশের কথা বলছি আমি, এই জিনিসগুলো আছে। কিন্তু এখন এরা বলার চেষ্টা করছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ক্লায়েন্ট ওরিয়েন্টেশন হতে হবে, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে ক্লায়েন্ট শব্দটা একটু তারা ইনোভেট করছে এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, বা ইনকর্পোরেট করছে বলা ভালো, এবং এটাকে কেন্দ্রিক করে গড়ে তুলতে হবে, তারা এই কথাটা বলছে। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যেমন আমরা দোকানে গেলে আমরা কাস্টমার বা ক্লায়েন্ট হিসেবে বিবেচিত হই, তো এখানেও কিন্তু জনপ্রশাসনে আমরা যখন কোনো বিউরোক্রেসির কাছে যাব, বিউরোক্র্যাট বা আমরা কাছে যাব, তখন তারা আমাদেরকে ক্লায়েন্ট হিসেবে ট্রিট করবে, হ্যাঁ, ক্লায়েন্ট হিসেবে ট্রিট করবে, এবং আমার যতক্ষণ না আমি আমার প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার প্রবলেমটা নিয়ে এসে লেগে থাকবে, এবং একটা এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে সবসময় কাজ করবে যে ওনাকে ওই পদে বসানো হয়েছে আমাকে সার্ভিস দেওয়ার জন্য, তো স্বাভাবিকভাবেই আমি ওনার ক্লায়েন্ট এবং আমাকে খুশি করাটাই ওনার কাজ, এবং অবশ্যই ন্যায়পূর্ণ পথে। তো এটা কিন্তু ইনশিওর করতে হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। এই বিষয়টাও কিন্তু এখানে তারা তুলে ধরার চেষ্টা করলো, এবং এগুলোই আসলে আমরা দেখতে পেলাম যে ভিন্নব্রুক কনফারেন্সের মধ্য দিয়ে এগুলো কিন্তু উঠে আসলো। তো এই বিষয়গুলোর উপরে তারা কিন্তু ফোকাস করছে। তিনটে এখানে আমরা অ্যান্টি পজিটিভিস্ট গোল দেখতে পাই, তিনটে অ্যান্টি পজিটিভিস্ট গোল দেখতে পাই, অর্থাৎ যদি এটা আগে আলোচনা করা উচিত ছিল, অ্যান্টি পজিটিভিস্ট গোলগুলো আগে আলোচনা করা আমার উচিত ছিল, তারপরে এখানে আসা উচিত ছিল, কিন্তু এইটা সিকুয়েন্সেই আমি বলবো যে গন্ডগোল করেছে। তো যাই হোক, এখানে এরা যে বিষয়গুলোর উপরে ফোকাস করলো থিওরিটিক্যালি বা বলা ভালো ফিলসফিক্যালি, যে বিষয়গুলোর উপর ফোকাস করেছে সেটা হচ্ছে যে অ্যান্টি পজিটিভিজম, অর্থাৎ যে পজিটিভিজম মানে হচ্ছে দৃষ্টবাদ। এই দৃষ্টবাদী কনসেপ্টটা হচ্ছে সবসময় সায়েন্স, টেকনোলজি, তারপরে হচ্ছে ফর্মুলা, এগুলোর উপর ফোকাস করে, কিন্তু এরা বলার চেষ্টা করলো যে সেগুলোর উপর ফোকাস করে কি হয়েছে, আলটিমেটলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিজেকে প্রপারলি দাঁড় করাতে পারেনি, বা তার যে অবজেক্টিভ সেটাতে সে ব্যর্থ হয়েছে। তো সেই কারণে এখানে এরা বলার চেষ্টা করলো কি না, সেই কারণে এরা ছিল কিন্তু এই যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা এই যে নতুন স্কলার্স ছিল বা ইয়াং স্কলার্স ছিল, 33 জন সেখানে ছিল, প্রত্যেকের মধ্যে দিয়ে মোটামুটি এটা উঠে আসলো যে এরা কেউ ওই ট্র্যাডিশনাল ফর্মটাকে, সায়েন্টিফিক ফর্মটাকে মানতে চায় না, অর্থাৎ পজিটিভিস্ট যে ফর্মটা ছিল সেই পজিটিভিস্ট ফর্মটাকে তারা কেউ মানতে চায় না, এবং এরা ছিল পজিটিভিস্ট ফর্মের, এরা হচ্ছে কিন্তু অ্যান্টি। তো এই কারণে আমরা দেখতে পেলাম যে তিনটে অ্যান্টি গোল, অর্থাৎ ডিসাইড করলো যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যখন কাজ করবে তখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কখনো এই বিষয়গুলো এনশিওর করবে না, অর্থাৎ পজিটিভিটি এনশিওর করবে না, তারা অ্যান্টি পজিটিভিজম কিন্তু ইনশিওর করবে, এবং বলা ভালো আমি তো বলবো যে পোস্ট পজিটিভিজম তারা ইনশিওর করার চেষ্টা করেছিল, অর্থাৎ তারা একদিকে তারা হচ্ছে বলা ভালো যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওই সায়েন্টিফিক বিষয়গুলোকেও অ্যাডপ্ট করেছিল পরবর্তীকালে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে প্যারালালি তারা হচ্ছে কিন্তু এই মোরালিটি ভ্যালুস বা এই যে 5টা যে গোল উঠে আসলো সেগুলোকেও প্যারালালি ভ্যালুস দেওয়ার চেষ্টা করেছে।
তো এই নিয়ে মিলিয়ে মিশিয়ে অ্যান্টি থেকেও বলা ভালো যে পোস্ট পজিটিভিস্ট স্কুল হিসেবে তারা এটাকে ডেভেলপ করার চেষ্টা করেছে। তো যাই হোক, এখানে পার্টিকুলার একটা যে প্রপার শব্দটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে অ্যান্টি পজিটিভিজম, অর্থাৎ দৃষ্টবাদ বিরোধী একটা কিন্তু গোল বা লক্ষ্য তারা কিন্তু ডিসাইড করেছিল যে না, তাদের নয়া প্রশাসনের লক্ষ্য কখনোই পজিটিভিজম ইস্টাবলিশ করা হবে না, যেখানে সায়েন্স, টেকনোলজি, ফর্মুলার উপর, স্ট্যাটিস্টিক্সের উপরে ফোকাস করা হয়েছে। এইরকমভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না, বা এইরকম লক্ষ্য নিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টার্গেট হবে সবসময় অ্যান্টি পজিটিভিজম। অ্যান্টি টেকনিক্যালও এরা ছিল, অ্যান্টি টেকনিক্যাল ছিল, থিওরিটিক্যালও বলা হয় এটা। অ্যান্টি টেকনিক্যাল ছিল। টেকনিক্যালটা কীরকম না, ওই যে টেকনোলজিকে ব্যবহার করে যে ডেভেলপমেন্ট করা হয়েছে, যেমন যে কম্পিউটারকে যদি আমি বলি কম্পিউটার আমাকে পড়াও, তো কম্পিউটার কিন্তু পড়িয়ে দেবে আমাকে, হয়তো খুব সুন্দর করে পড়িয়ে দেবে, হয়তো কীভাবে, হয়তো মেটেরিয়ালস খুঁজে বের করে দেবে, কিন্তু আমি পড়ছি কি না সেটা তো ও বুঝতে পারবে না। আসলে আমি ওকে বললাম যে অমুক প্রশ্নটা খুঁজে দাও, ও হয়তো খুঁজে দিল, কিন্তু আমি পড়ছি কি না সেটা তো ও বুঝবে না। এবার সেই কারণে কি হয়, তো ওর টেকনিক্যাল কাজ, তুমি ওকে দেখাতে বলেছো দেখিয়ে দেবে, যতটা করতে বলেছো ততটাই করে দেবে, মেশিনারি ওয়েতে ও কাজ করে দেবে। কিন্তু হিউম্যান বিং তো সেই রকম ফাংশনস করে না। হিউম্যান বিং হিউম্যান বিংকে তার থেকে আরও অনেক বেশি এগিয়ে এসে সার্ভিস দেওয়ার প্রয়োজন পড়ে। হ্যাঁ, অর্থাৎ সিস্টেম, পার্টিকুলার একটা প্যাটার্ন, পার্টিকুলার একটা মেকানিস্টিক ফর্মুলার বাইরে বেরিয়ে এসেও কী করার চেষ্টা হয় না, হিউম্যান বিংকে ট্রিট করার প্রয়োজন পড়ে। তো স্বাভাবিকভাবেই টেকনিক্যাল পার্সপেক্টিভে যখন আমি কাজগুলো করার চেষ্টা করব, তখন কিন্তু হিউম্যান বিংয়ের ডেভেলপমেন্ট আলটিমেটলি হবে না। অর্থাৎ আমাকে প্রশ্ন মানে উত্তর খুঁজে দিতে বললাম, হয়তো আমি উত্তর খুঁজে দিয়ে দিল, এবার উত্তরটা আমি পড়ছি কি পড়ছি না সেটা দায়িত্বটা যেহেতু ওর না থাকে, তাহলে আলটিমেটলি লাভ তো আমার হচ্ছে না। তো সেই কারণে হিউম্যান বিংয়ের ডেভেলপমেন্ট ঘটাতে হলে বা জনপ্রশাসন ডেভেলপমেন্ট ঘটাতে হলে, জনপ্রশাসনের মধ্যে এই ধরনের কতগুলো বেসিক বিষয় কিন্তু জড়িত থাকতে হবে। সেগুলো হচ্ছে যে এরা শুধুমাত্র টেকনিক্যাল বিষয়গুলোর উপর ফোকাস করবে না, এবং এরা অ্যান্টি টেকনিক্যালও ছিল। অ্যান্টি হায়ারার্কিক্যাল, অলরেডি যেমন তোমাদেরকে বললাম যে প্রশাসনে যেমন দেখবে যে উপর থেকে নিচ পর্যন্ত কাজ হচ্ছে, টেবিলের পর টেবিল, ফাইলের পর ফাইল দৌড়োদৌড়ি করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সমাধান হচ্ছে না, এবং কমিউনিকেশনসের একটা বড় গ্যাপ রয়ে যায়, তার ফলে অনেক বেশি সিস্টেম রিজিড হয়ে পড়ে। তো এগুলোকে তারা কিন্তু বললো যে না, এগুলো এইরকম হায়ারার্কিক্যাল ফর্মে হবে না, আমরা এখানে হরিজন্টাল ফর্মও অ্যাডপ্ট করতে পারি। হ্যাঁ, হরিজন্টাল, যেটাকে ফ্ল্যাট সিস্টেমও বলা যেতে পারে, হরিজন্টাল, বা আমরা ক্রস কমিউনিকেশন সিস্টেমও এস্টাবলিশ করতে পারি, যার মধ্যে দিয়ে কী হবে, যেমন ধরো যে সরাসরি হয়তো আমাদের যে ফাইলটা হয়তো বিডিওর কাছে পাঠানো ছিল হয়তো গ্রাম পঞ্চায়েত থেকে, এবার গ্রাম পঞ্চায়েত থেকে বিডিওর কাছে না পাঠিয়ে সেটা আমি সরাসরি হয়তো সিএম এর কাছে পাঠিয়ে দিলাম, এটাও হতে পারে। এই ধরনেরই একটা বলা যেতে পারে যে সিস্টেম অ্যাডপ্ট করতে হবে, যেখানে ওই মানে হায়ারার্কি ওয়েতে একদম উপর থেকে নিচে, নিচ থেকে নিচে, নিচ থেকে নিচে এরকমভাবে একটা ফর্ম কাজ করবে না, র্যান্ডমলি করতে পারে। বা মোদ্দা কথা হচ্ছে যে একেবারেই আমাদের যে ওই সমাজ ব্যবস্থার যে নিয়ম কানুন আছে বা সিস্টেম, ওই সমাজের যে সিস্টেম বা যেভাবে সিস্টেমটা ফাংশনস করলে আসলে ওটাকে অনেক বেশি জনগণ কেন্দ্রিক করে তোলা যেতে পারে, জনগণের জন্য লাভদায়ক করে তোলা যেতে পারে, সেই ধরনের প্যাটার্ন এখানে ফলো করতে হবে। তো এই কারণে এরা ছিল কিন্তু অ্যান্টি হায়ারার্কি। তো এই বিষয়গুলোর উপরে এরা কিন্তু ফোকাস করে। ঠিক আছে, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের তাহলে আমি বেসিক জিনিসগুলো সব পড়িয়েই দিলাম, এখানে বিস্তারিত আর এখানে কিছু বলার প্রয়োজন নেই। তারপরেও আমি এখানে তোমাদেরকে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে বেসিক ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলো আমি আর আজকে এখানে কিছু বলছি না। নেক্সট আমি সেকেন্ডটা তোমাদের আলোচনা করব, এবং থার্ড যেটা আলোচনা আছে সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস লেকচারটা অনেক বড় হয়ে গেল, 10:10 থেকে শুরু করেছি, 1.5 ঘন্টা হয়ে গেল, আজকে এখানেই থাক। নেক্সট ক্লাসে তাহলে আমি তোমাদের যে বেসিক ফিচার্সগুলো তাহলে উঠে আসলো, যদিও সবই এখানে আলোচনা হয়ে গেছে, তারপরেও 1-2 লাইনে আমি বলে দেবো। আর সেকেন্ড মিনোব্রু কনফারেন্সটা ঠিক কী বিষয়বস্তু নিয়ে জড়িত ছিল, কি কি তারা সাজেশনস দিয়েছে, কি প্রবলেম তারা পেয়েছে, কি সাজেশনস তারা দিয়েছে, এবং থার্ড যেটা সেটা কি প্রবলেম পেয়েছে এবং কি সাজেশনস দিয়েছে, সেগুলো বোঝার আমরা 1 by 1 চেষ্টা করব। সো এগুলো আজকের আর ক্লাসে না, নেক্সট ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব। তো এই 3 ঘন্টার ক্লাসে আমি মনে করি যে যদি জিনিসটা যেভাবে বুঝে নিলে, যদি মন দিয়ে শুনেছো তো এবং ধরে রাখতে পেরেছো তো, তাহলে তোমার আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পুরো কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো আর খামতি থাকবে না। যদিও এটা কমপ্লিট সিলেবাস নয়, এর বাইরেও আরও অনেক টপিক রয়েছে, সেগুলো বুঝতে হবে, বাট থিওরিটিক্যাল যদি আমি বেস বলি তাহলে হচ্ছে কিন্তু এগুলো, হ্যাঁ, ইভলিউশনারি বা গ্রোথের যদি আমি জায়গাগুলো বলি তাহলে হচ্ছে এগুলো। তো এটা বুঝে নিলে মানে তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তোমার কাছে এখন খুবই ইজি, এবং যে কোনো প্রশ্ন এখান থেকে আসুক, এবং অনেক প্রশ্ন নেট সেটে জানতে চেয়েছে, 10-12টা প্রশ্ন তো এখান থেকে তুমি ইজিলি পেয়ে যাবে, পরীক্ষায় জানতে চেয়ে 10-12টা তো আরও বেশি হবে।
মোটামুটি 50খানা প্রশ্ন নেট সেটে অনেক এইবার অলরেডি জানতে চেয়েছে, 50খানারও বেশি বলতে পারো। তো যাই হোক, একটা অ্যামাউন্ট অফ নাম্বারস আমরা দেখতে পাচ্ছি যে জানতে চেয়েছে, এবং তোমাদেরও পরীক্ষায় কিন্তু অলরেডি জানতে চেয়েছে। যেমন সাইরাকাস ইউনিভার্সিটির নাম বললাম, তারপরে আমি তোমাদের এখানে ডেভিড ডুইট ওয়াল্ডোর নাম বললাম, ফ্র্যাঙ্ক ম্যারিনির নাম বললাম, তার লেখা বইগুলোর নাম বললাম, কনফারেন্সগুলোর নাম বললাম, কত সালে হয়েছিল, এই সমস্ত সব বিষয়গুলোই কিন্তু জানতে চাই। এবং যে যে প্রিন্সিপালসগুলো ছিল, গোলগুলো ছিল, অ্যান্টি গোলগুলো ছিল, এগুলো সম্পর্কে কিন্তু পরীক্ষা অলরেডি জানতে চেয়েছে। সো তোমাদেরকে এইভাবেই পড়তে হবে, এবং নোটটা যখন তোমরা তৈরি করবে গ্র্যাজুয়েশনের জন্য, মাস্টার্সের জন্য যখন তোমরা তৈরি করবে, তখন তোমরা এই যে স্ট্রাকচার এখানে ফলো করা হয়েছে এইভাবেই লিখবে। তাহলে পরীক্ষাতে যাই জানতে চাক না কেন, তোমরা কিন্তু করে আসতে পারবে। ঠিক আছে? অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংটা যদি তোমাদের মোদ্দা কথা ক্লিয়ার থাকে, পরীক্ষায় লিখে আসাটা অসুবিধে হবে না। ঠিক আছে? ফ্রেমওয়ার্ক নিজেও পরীক্ষার হলে বসে তুমি সাজিয়ে নিতে পারবে। তো এই নিয়ে আজকের আমাদের লেকচার গেল। আমি রেকর্ডিংটা অফ করছি। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি ভেরি ফ্র্যাঙ্কলি।